আসসালামু আলাইকুম। প্রিয় নিউরনের শিক্ষার্থীরা যারা আমাদের সাথে আজকের এই ক্লাসে অর্থাৎ আমাদের পেইড ব্যাচে যুক্ত আছে, সকলকে শুভ সন্ধ্যা। সকলের সুস্থতা এবং সফলতা কামনা করি সর্বোপরি। যারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছো, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা আমার পিছনে রাখা বোর্ডটাকে স্পষ্ট দেখতে পাও কিনা এবং আমার কথাগুলো স্পষ্ট শোনা যায় কিনা আমাকে একটু জানিয়ে দাও। এবং যে সকল বন্ধুরা নিয়মিত তোমাদের সাথে ক্লাস করে তাদের গিয়ে একটু মেনশন করো, যাতে করে তারা ক্লাসে জয়েন করতে পারে। আমরা আজকে গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যদিও কিছুদিন যাবৎ একটু অসুস্থতার ভিতর দিয়ে যাচ্ছি, তারপরেও তোমাদের দোয়া, পিতামাতার দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আবার তোমাদের মাঝে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। একটু দ্রুততার সাথে আমাকে জানায় দাও যে পিছনের বোর্ডটাকে স্পষ্ট দেখা যায় কিনা এবং আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে। আর সর্বোপরি আমি একটা কথা বলেই শুরু করব, সেটা যারা এখানে আজকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ বিএসসি করতে চাও, বিএসসির স্টুডেন্ট আছো, তারাও ক্লাসটা করবা। আমি আশা করি না তোমাদের সেক্ষেত্রে কোনো ক্ষতি হবে, উপকার হবে ইনশাল্লাহ। আর যারা গিয়া ডিপ্লোমার স্টুডেন্ট আছো তারাও গিয়া ক্লাসটা করবা। জানি না আজকে কতটুকু গিয়া এফোর্ট দিয়ে তোমাদের শেখাতে পারবো। দৈনন্দিন জীবনের দৈনন্দিন যেভাবে এনার্জিটা নিয়ে আসি ক্লাসে, ওই রকম এনার্জিটা আজকে নাই বললেই চলে। অনেকটা মাথার ভিতর এখনও ব্যথা করতেছে। ঋতুর পরিবর্তন এবং বাইরের ভাইরাস জ্বর অনেক প্রকোপ, এই সব কিছু মিলিয়ে লাস্ট 3 দিন যাবৎ অনেকটাই অসুস্থতার ভিতর দিয়ে যাচ্ছি। তারপরেও গিয়া শুকরিয়া করতে হয় যে আজকে ক্লাসে আসতে পারছি। তোমরা একটু আমাকে হেল্প করবা, যে সবাই কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দিও যে বুঝতে পারছো কিনা, এবং আমি গিয়া সর্বোচ্চ এনার্জেটিকভাবে ক্লাসটা নেওয়ার ট্রাই করব। ওকে ওকে ওকে, সব ক্লিয়ার আছে, ধন্যবাদ সকলকে। ওকে, লাস্টবারের মতো বলি, তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও যারা তোমাদের সাথে নিয়মিত ক্লাস করে, আমরা সবাই একসাথে জমাইয়ে ক্লাসটা করতে পারি যেন। ঠিক আছে। ওকে ওকে, আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমাদের জীববিজ্ঞান বা জীব জগতের সবচেয়ে বড় এবং ইম্পর্ট্যান্ট একটা টপিক। সেখানে নিয়ে আলোচনা করব। আলোচনার জায়গাটা থাকবে উদ্ভিদ নিয়ে। আমরা দৈনন্দিন লাইফে আমরা মানুষ, আমরা প্রাণী যারা আমাদের দৈনন্দিন লাইফ জীবনটাকে পরিচালনা করার জন্য ওতপ্রোতভাবে উদ্ভিদের উপর জড়িত এবং উদ্ভিদের উপর নির্ভরশীল। সেই নির্ভরশীলতার জায়গা এবং গুরুত্বপূর্ণ জায়গা উদ্ভিদ নিয়ে আজকের আমাদের আলোচনা থাকবে। যে একটা উদ্ভিদ সে কি ধরনের হতে পারে, তার গঠনগত দিক থেকে, সে ফুল দিলে তাকে আমরা কি বলবো, ফুল না দিলে কি বলবো, তার বীজটা কেমন থাকবে, সেই বীজের উপর ভিত্তি করে তাকে কি বলা যায়, এবং একটা উদ্ভিদ তার দৈনন্দিন লাইফটাকে পরিচালিত করতে কি খনিজ লবণ বা খনিজ উপাদান পরিশোধন করে থাকে তার দেহের ভিতরে, এবং কোন কোন পদ্ধতিতে করে থাকে। অর্থাৎ উদ্ভিদের টোটাল গিয়া জীবনটা সম্পর্কে আমরা বেসিকটা জানার ট্রাই করব। সবাই আমাকে একটু রেসপন্স করবে এবং দয়া করে ক্লাসের ভিতর কেউ অপ্রাসঙ্গিক কোনো কথা বলবে না, যাতে করে ক্লাসের যারা অ্যাটেন্টিভলি ক্লাস করে এবং নিয়মিত কমেন্ট করে আমাকে জানায়, রেসপন্স করে, তাদের যেন মন মানসিকতা নষ্ট না হয়। তোমরা কিন্তু সবাই অনেক লক্ষ্মী মানুষ, সবাই কিন্তু সুন্দরভাবে ক্লাসটা করবে। দেখো, আমাদের এই আজকের আলোচনায় উদ্ভিদ নিয়ে যখন কথা বলতে যাব, সেখানে সর্বপ্রথম যে কথাটা বলা আছে, দেখো আমাদের স্লাইডে, যে উদ্ভিদ জীবজগতের একটি বড় অংশ। আমি বললাম যে জীবজগৎকে যদি তুমি 2 ভাগে ভাগ করো, তাহলে একটা প্রাণী নিয়ে কথা বলতে হবে, একটা উদ্ভিদ নিয়ে কোনো কথা বলতে হবে। প্রাণী নিয়ে যেখানে কথা বলা হয় সেটাকে জুলজি বলা হয়, যেখানে প্রাণীদের দৈনন্দিন লাইফ, বেঁচে থাকা, বাসস্থান ইত্যাদি ইত্যাদি জায়গা নিয়ে কথা বলা হবে। আর উদ্ভিদের ধর্ম, আচরণ, বৈশিষ্ট্য, তার বেঁচে থাকা ইত্যাদি নিয়ে যেই সেক্টরটায় কথা বলা হয় সেটাকে বলা হয় বিজ্ঞানের ভাষায় বোটানি। সেই বোটানির একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা একেবারে বেসিক জায়গা, উদ্ভিদ নিয়ে আমাদের আলোচনা করবে। বিএসসিরা, হ্যাঁ, নোট করার অংশটা বলে দেবো, বিএসসিরাও ক্লাসটা করো, যেহেতু বেসিক নিয়ে আলোচনা করতেছি, সেক্ষেত্রে
তোমার বিএসসি এবং ডিপ্লোমা উভয় ক্ষেত্রেরাই কিন্তু হচ্ছে উপকৃত হবা। খেয়াল করো যে প্রথম কথাটা ছিল হচ্ছে একটা বড় অংশ। আমি তোমাকে আগেই বলে দিলাম যে প্রাণী জগৎটাকে জীব জগৎটাকে ভাগ করলে প্রথমত দুইটা ভাগে ভাগ করা যায়, যার ভিতরে এটা ইম্পর্টেন্ট একটা জায়গা, উদ্ভিদ জগৎ বা বোটানি যেটাকে বলা হয়, যা সাধারণত সালেক সংশ্লেষণ। এই সালেক সংশ্লেষণ প্রক্রিয়াটা কিন্তু মানুষের ভিতরে নাই। মানুষের ভিতরে না থাকার কারণে মানুষ কি করতে পারে না, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এই জন্যই কিন্তু মানুষ ওই উদ্ভিদের উপর নির্ভরশীল। ঠিক আছে, উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। এই সালেক সংশ্লেষণ প্রক্রিয়াটা আছে এবং এই প্রক্রিয়াটা থাকার জন্য নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এবং তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে অক্ষম। অর্থাৎ মানুষ যেমন চলাচল করতে পারে, একটা প্রাণী যেমন চলাচল করতে পারে, মুভ করতে পারে এক জায়গা থেকে এক জায়গায়, কিন্তু তার কোনো মুভ করার জন্য নির্দিষ্ট কোনো অঙ্গ কিংবা সে সরাসরি মুভ করতে পারবে না। এই জন্য বলা হয়েছে যে চলাচলে সে এক স্থান থেকে অন্য স্থানে চলাচলে অনেকটা অক্ষম। তাহলে মোরাল কথাটা হচ্ছে কি, মোরাল কথাটা হচ্ছে যে এক উদ্ভিদ হচ্ছে জীবজগতের যে দুইটা পার্ট আছে তার ভিতরে অন্যতম এবং সবথেকে ইম্পর্ট্যান্ট একটা অংশ বা বড় একটা অংশ, যারা সাধারণত সালেক সংশ্লেষণ একটা প্রক্রিয়া, সূর্যের আলো, পানি এবং কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে গ্লুকোজ, যেটা উদ্ভিদের শরীরে খাদ্য হিসেবে হচ্ছে জমা থাকবে বা তৈরি হবে, সেই গ্লুকোজটাকে তৈরি করা হয় সালেক সংশ্লেষণ প্রক্রিয়া। তাহলে এই সালেক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য, উদ্ভিদের সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, অন্যের উপর ডিপেন্ড করতে হয় না। কিন্তু তার ভিতরে একটা অক্ষমতা আছে, সেটা হচ্ছে মুভমেন্ট বা চলাফেরার অক্ষমতা, অর্থাৎ সে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না। হ্যাঁ, বিএসসিরাও ক্লাসটা করো, সবাই একেবারে কমেন্ট করে আমাকে জানাই দিবা যে কোন কোন জায়গা থেকে কোন বুঝতেছো না বা কী সমস্যা আছে। বিএসসিরাও ক্লাস করো। এই হচ্ছে তার বেসিক যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তাহলে আমরা কি শিখলাম, উদ্ভিদ জীবজগতের একটি বড় অংশ যেটাকে বিজ্ঞানের ভাষায় বোটানি বলা হয়। এরপরে শিখলাম যে সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের ভিতরে অভ্যন্তরে খাদ্য তৈরি করতে পারে এবং এই খাদ্যের জন্য অন্যের উপর তাকে নির্ভরশীল হতে হয় না। এবং 3 নম্বরে যেটা জানলাম যে সে চলাচল অক্ষম। ঠিক আছে, এই ছিল প্রথম বেসিক কথা। এরপর আসো তার বিশেষ কি বৈশিষ্ট্য আছে। উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতা থাকে। একটা উদ্ভিদের গঠনগতভাবে সাধারণত যে সকল উদ্ভিদ আমরা দেখি বা হচ্ছে যাদেরকে একেবারে এক্স্যাক্টলি উদ্ভিদ বলা যায়, সেই এক্স্যাক্ট উদ্ভিদগুলোর ভিতরে একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের মূল, কাণ্ড এবং পাতা থাকবে। ঠিক আছে, এবং 2 নম্বর কথা বলা হয়েছে পাতায় ক্লোরোফিল উপস্থিত থাকার কারণে সূর্যের আলো, জল, কার্বন ডাইঅক্সাইড, 3টে উপাদান, সূর্যের আলো, জল, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে শর্করা জাতীয় কোন শর্করা তুমি এখানে লিখে নিতে পারো যে গ্লুকোজ। হ্যাঁ, শর্করা জাতীয় একটা উপাদানের নাম হচ্ছে গ্লুকোজ। সেই গ্লুকোজ খাদ্য তৈরি করতে পারে এবং এইটাই হচ্ছে উদ্ভিদের বেঁচে থাকার জন্য দেহের অভ্যন্তরীণ তৈরি খাদ্য উপাদান। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে একটা উদ্ভিদের গঠনগত জায়গা থেকে তার মূল থাকবে, কাণ্ড থাকবে এবং পাতা থাকবে। ঠিক আছে, মূল, কাণ্ড এবং পাতা থাকবে এবং পাতায় থাকবে ক্লোরোফিল নামের একটা রঞ্জক। হ্যাঁ, এই রঞ্জকের কাজ কি, সেই রঞ্জকটা সূর্যের আলো গ্রহণ করবে, সূর্যের আলোর উপস্থিতিতে সে কি করবে, জল, কার্বন ডাইঅক্সাইডের সহায়তা নিয়ে একটা প্রক্রিয়া সম্পন্ন করবে। সেই প্রক্রিয়াটার নাম কিন্তু এইটা, সালেক সংশ্লেষণ। তাহলে সালেক সংশ্লেষণে কারা কারা থাকবে, সূর্যের আলো থাকবে, পানি থাকবে, তারপর সে কার্বন ডাইঅক্সাইড থাকবে। এরা থেকে এই প্রক্রিয়ায় উৎপাদন করবে গ্লুকোজ আর পানি। ঠিক আছে, যেটা দেহের ভিতরে অর্থাৎ উদ্ভিদ দেহের ভিতরে জমা থাকবে খাদ্য রূপে। উদ্ভিদ দেহের ভিতরে জমা থাকবে কি রূপে, খাদ্য রূপে। এটা কোন লেকচারের মাঝে পড়ে আপু? এইভাবে হচ্ছে লেকচারটা আমাদের বইয়ে হয়তো বা সাজানো নেই, তবে হচ্ছে গিয়ে তুমি জীবের পরিবহন এরকম একটা অধ্যায় যদি থাকে তোমাদের হচ্ছে বইয়ের ভিতরে, সেখান থেকে একটু মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আমি আবারও একবার বলে দিচ্ছি যে উদ্ভিদ সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায়
সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে। এবং এই সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় কে কে সহায়তা করে? প্রথমত হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিলটা উদ্ভিদের পাতায় থাকে, এটাও একটা প্রশ্ন। এবং ক্লোরোফিলের উপস্থিতির কারণে উদ্ভিদের পাতার রঙটা হয় সবুজ, কারণ এইটা হচ্ছে একটা রঞ্জক, আর রঞ্জকের কাজই হচ্ছে কোনো একটা অঞ্চলকে বর্ণময় করা, ঠিক আছে, রং দেয়া, ঠিক আছে। তাহলে এই রংটা থাকার কারণে সে সূর্যের আলোর সহায়তায়, পানি এবং কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় কি করতে পারে? হচ্ছে গিয়া শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে। শর্করা জাতীয় খাদ্য, ঠিক আছে। এই শর্করা জাতীয় খাদ্যটার নাম কি? শর্করা জাতীয় খাদ্যটার নাম হচ্ছে গ্লুকোজ। শর্করা জাতীয় খাদ্যটার নাম হচ্ছে কি? গ্লুকোজ। ওকে, কি নোট করবা সেটা একটু বলে দেই। হ্যাঁ, কি নোট করবা সেটা একটু বলে দেই। 1 নম্বরে নোট করো যে উদ্ভিদ সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায়, প্রশ্ন আসতে পারে কোন প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে, তাহলে উদ্ভিদ সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, ঠিক আছে, এটা নোট করতে পারো। তারপরে উদ্ভিদের পাতায় ক্লোরোফিল নামক রঞ্জক থাকে, নামক রঞ্জক, হ্যাঁ, রঞ্জক বা পিগমেন্ট, ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে, ঠিক আছে। এই রঞ্জক পদার্থ থাকার কারণে উদ্ভিদের পাতা সবুজ হয়, এটাও নোট করতে পারো যে কোন ক্লোরোফিল, মানে যদি উল্লেখ না থাকে যে কোন রঞ্জক পদার্থ থাকার কারণে উদ্ভিদের পাতার রং সবুজ হয়, তাহলে অ্যান্সার হবে ক্লোরোফিল। এবং এই ক্লোরোফিল থাকার কারণে সে সূর্যের আলো, জোয়া পানি এবং কার্বন ডাইঅক্সাইডের সহায়তা নিয়ে দেহের ভিতরে শর্করা জাতীয়, এটাও প্রশ্ন আসতে পারে, কোন জাতীয় খাদ্য তৈরি করে? শর্করা জাতীয়। যদি বলে যে কোন খাদ্য, তাইলে অ্যান্সার হবে গ্লুকোজ, ঠিক আছে। তাইলে অ্যান্সার হবে কি? গ্লুকোজ তৈরি করে, খাবার হিসেবে গ্লুকোজ তৈরি করতে পারে। আমাকে একটু জানাই দাও যে বুঝতে পারছো কিনা, একটু জানাই দাও আমাদের সাথে যারা যারা যুক্ত আছো। আমি একটু নামগুলো পড়ে দেই, তোমাদের ভালো লাগবে। হালিমা জাহান, বুঝতে পারছি স্যার। তারপর হচ্ছে মারিয়া ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু আমাকে জানাই দাও যে এতটুকু তোমরা বুঝতে পারলা কিনা। এতটুকু বুঝতে পারছো কিনা একটু জানাই দাও। একটু কাইন্ডলি হচ্ছে নোট করে নিবা। ওকে, বুঝতে পারছো। তাহলে প্রশ্নগুলো কি ছিল? কোন প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে? সালেক সংশ্লেষণ। একটা বৈশিষ্ট্য হচ্ছে মূল কাণ্ড এবং পাতা থাকবে, পাতায় একটা রঞ্জক পদার্থ থাকবে, তার নাম হচ্ছে ক্লোরোফিল, ঠিক আছে। পাতায় হচ্ছে একটা ক্লোরোফিল নামক রঞ্জক থাকবে, সে হচ্ছে উদ্ভিদটাকে, মানে উদ্ভিদের পাতাটাকে সবুজ করবে এবং সূর্যের আলো, জল, কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি থাকার মাধ্যমে শর্করা অর্থাৎ গ্লুকোজ খাদ্য উৎপাদন করবে দেহের অভ্যন্তরে। এটাই হচ্ছে কথা। ওকে, তাহলে হচ্ছে আমরা উদ্ভিদের যে বেসিক কথাবার্তাগুলা সেগুলো কিন্তু জেনে ফেলেছি আমাদের এই স্লাইড থেকে, ঠিক আছে। এবার চলো আমরা দেখি যে এর পরে কি আছে। দেখো, যদি তোমাকে উদ্ভিদের জনক বলতে কাকে বোঝানো হয়, সেইটা যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে উদ্ভিদের জনক, সেখানে যে কথাবার্তাগুলো তোমাকে জানতে হবে সেটা হচ্ছে বিজ্ঞানী থিওফ্রাস্টাস উদ্ভিদের কাণ্ডের প্রকৃতি, উদ্ভিদের কাণ্ডগুলো কেমন হয়, সেই কাণ্ডের প্রকৃতির উপর উদ্ভিদকে আমরা কিভাবে নির্বাচিত করব এটা আমরা সামনে পড়ব। যে কাণ্ডের প্রকৃতি, বিস্তৃতি সেটা কেমনে বড় হবে এবং তার ভিতরে কাষ্ঠল তৈরি হবে কিনা, সের উপর ভিত্তি করে পৃথিবীর সমস্ত উদ্ভিদ জগৎকে 4টি ভাগে ভাগ করেছে। প্রথমত হচ্ছে কথা যে সর্বপ্রথম কোন বিজ্ঞানী উদ্ভিদ জগৎটাকে নিয়ে কাজ করছে, সেইটা যদি বলা হয় তাহলে অ্যান্সার হবে থিওফ্রাস্টাস, ঠিক আছে। থিওফ্রাস্টাস কোন কোন জায়গাগুলোকে মানে হচ্ছে মার্ক করেছে, একটা উদ্ভিদের কাণ্ড কেমন হতে পারে, সেই কাণ্ডটা কিভাবে ছড়ায় যেতে পারে, বড় হতে পারে, তার ভিতরে কাষ্ঠল থাকবে কিনা, এই ব্যাপারগুলোর উপর ভিত্তি করে টোটাল উদ্ভিদ জগৎটাকে 4টি ভাগে ভাগ করেছে। তুমি এইটা মাস্ট বি নোট করবা যে উদ্ভিদের কাণ্ডের প্রকৃতি, বিস্তৃতি এবং কাষ্ঠলতার ভিত্তি করে বিজ্ঞানীর নাম থিওফ্রাস্টাস। এই থিওফ্রাস্টাস নামের বিজ্ঞানী উদ্ভিদ জগৎটাকে 4টি ভাগে ভাগ করেছে। এটা একটা প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদের কাণ্ডের বিস্তৃতি, কাণ্ডের হচ্ছে কি গঠন, কাষ্ঠলতা ইত্যাদির উপর ভিত্তি করে থিওফ্রাস্টাস কয়টা ভাগে ভাগ করেছে, ঠিক আছে। তা এইটা যদি হয়
এটা যদি হয় সেক্ষেত্রে তুমি বলবা যে 4টা ভাগে ভাগ করা হয়েছে, এবং এই 4টা ভাগে যে ভাগ করেছে সর্বপ্রথম উদ্ভিদ জগৎটা সম্পর্কে ধারণা প্রদান করেছে, এই জন্য বিজ্ঞানী থিওফ্রাস্টাসকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। বিজ্ঞানী থিওফ্রাস্টাসকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন হতে পারে তোমাদের জন্য, যে নিচের কোন বিজ্ঞানীকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়? কাকে বলা হয়? থিওফ্রাস্টাসকে। কেন বলা হয়? কারণ সর্বপ্রথম উদ্ভিদ জগৎটাকে তিনি 4টা ভাগে ভাগ করছিল, 4টা ভাগে, ঠিক আছে। এবং এই 4টা ভাগে কিসের উপর ভিত্তি করে ভাগ করছিল? সেটা হচ্ছে কাণ্ড, উদ্ভিদের যে কাণ্ড থাকবে সেই কাণ্ডের প্রকৃতি, সেটা কিভাবে ছড়ায় পড়বে এবং তার ভিতরে কাস্টল থাকবে কিনা, এই কাজগুলো অর্থাৎ কাণ্ডের গঠন, যে কাণ্ডের গঠনের উপর ভিত্তি করে 4টা ভাগে ভাগ করছিল, ঠিক আছে। এইটা হচ্ছে একেবারে ইতিহাস থেকে কথা। তাহলে ইতিহাস থেকে যদি কথা হয় তাহলে কি হবে অ্যান্সার, বা কিভাবে প্রশ্ন হবে? তাহলে প্রশ্নটা হবে প্রথমত যে কোন বিজ্ঞানী উদ্ভিদ জগৎকে সর্বপ্রথম বিভক্ত করেন? থিওফ্রাস্টাস। কয়টা ভাগে বিভক্ত করেন? 4টা ভাগে বিভক্ত করেন। এরপর যদি আসে যে বিজ্ঞানের এই অবদানের জন্য তাকে কি বলা হয়? তাকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞানের জনক, অর্থাৎ বোটানির জনক বলা হয় থিওফ্রাস্টাসকে, ঠিক আছে। বোটানির জনক বলা হয় কাকে? থিওফ্রাস্টাসকে। বিএসসিতে হচ্ছে মোট 7টা সাবজেক্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, অর্থাৎ 7টা বই। আর যারা হচ্ছে ডিপ্লোমাদের 5টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, অর্থাৎ 5টা বই পড়তে হবে। একজন আমাকে একটু মনে করাই দিচ্ছিল যে এই ব্যাপারগুলো হচ্ছে প্রবাবলি তোমার হচ্ছে দশম শ্রেণীর বইয়ের, নবম দশম শ্রেণীর বইয়ের 4র্থ অধ্যায় আছে। আমি তোমাদের যারা হচ্ছে আমাদের একেবারে কাছে নেই, যারা অনলাইন স্টুডেন্ট, তারা তো অবশ্যই দূরে আছো, তোমাদের রিকোয়েস্ট করব তোমরা হচ্ছে আমাদের ডাইজেস্টের সাথে নবম দশম শ্রেণীর বই, বিজ্ঞান বইটাকে ফলো করতে পারো ইনশাআল্লাহ সেখান থেকে, এবং আমাদের ডাইজেস্ট থেকে, এই 2টা জায়গা থেকে সম্মিলিতভাবে পড়তে পারলে সাধারণ বিজ্ঞানের 30 মার্ক ইনশাআল্লাহ তোমার কমন থাকবে। তোমরা ওই বইটা অবশ্যই ফলো করবে, ঠিক আছে। ওকে, চলো তাহলে এতটুকু হচ্ছে আমরা আশা করি যে তোমরা হচ্ছে বুঝতে পারছো। চলো এরপরে আমাদের স্লাইডে কি আছে আমরা একটু দেখি, ঠিক আছে। এই যে 4টি ভাগে বিজ্ঞানী থিওফ্রাস্টাস যে 4টা ভাগে উদ্ভিদ জগৎটাকে বিভক্ত করেছেন, এই 4টা ভাগ নিয়ে হচ্ছে কথা আছে। শোনো, এই বিষয়ে আর কেউ কোনো কমেন্ট করো না দয়া করে, যে এটা বিএসসিদের পড়া নাকি ডিপ্লোমাদের পড়া। ডিপ্লোমাতে হচ্ছে তোমাকে একটু ক্লিয়ার করে দেয়, ডিপ্লোমাতে হচ্ছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির একেবারে সম্মিলিত বেসিক থেকে একটা পার্ট আছে, সেটা হচ্ছে সাধারণ বিজ্ঞান। সেখানে 3টা হচ্ছে গিয়ে পার্টি থেকে আলোচনা করা হয়। আর যারা হচ্ছে বিএসসি দেবে তাদের আলাদা আলাদা, তবে এটা হচ্ছে বায়োলজিক্যাল পার্ট থেকে পড়ানো, তো সেই জায়গা থেকে তুমি বিএসসির হলেও ক্লাসটা করতে পারো, তোমার জন্য উপকার হবে, ঠিক আছে। ওকে, ক্লাস শেষে বলে দেবো লেকচারগুলো কীভাবে শেষ করবো। অবশ্যই তুমি আবার একটু আমাকে মনে করাই দিও, কোনো সমস্যা নেই। ওকে, চলো দেখো, থিওফ্রাস্টাস সর্বপ্রথম যে 4টা ভাগে বিভক্ত করেছিলেন উদ্ভিদ জগৎটাকে, সেই 4টা ভাগ নিয়ে কথা বলতে হবে। একেবারে প্রথম যারা আছে উন্নত যাদেরকে আমরা সচরাচর বড় বড় গাছ হিসেবে দেখি, এদেরকে বৃক্ষ বলা হয়। বৃক্ষ কারা? যেমন আছে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, অর্থাৎ তাদের দূর থেকে দেখলেই মনে হয় যে এটা বড় গাছ আছে, ঠিক আছে। এই টাইপের যারা উদ্ভিদ আছে তাদের বৃক্ষ বলা হয়। এদের বৈশিষ্ট্য কি আছে? এদের বৈশিষ্ট্য হচ্ছে কাণ্ড বিশিষ্ট, এদের অনেকগুলা কাণ্ড থাকবে এবং কাণ্ডগুলো গঠনগত থাকবে, কাণ্ডের গঠনে যা যা থাকা দরকার সেই রকম থাকবে। তো কাণ্ড বিশিষ্ট, উঁচু কাস্টল, এদের কাণ্ডের ভিতরে কাস্টল থাকবে এবং সেটা হবে উন্নত মানের। তো উঁচু কাস্টল উদ্ভিদকে ট্রি বা বৃক্ষ বলা হয়। এদের কাণ্ড হচ্ছে মোটা এবং দীর্ঘ এবং শক্ত। আমরা একটু আগে যে কথাটা বলছিলাম যে বিজ্ঞানী থিওফ্রাস্টাস কাণ্ডের গঠনের উপর ভিত্তি করে 4টা ভাগে উদ্ভিদ জগৎটাকে বিভক্ত করেছেন। এই 4টা ভাগের ভিতরে প্রথম যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে বৃক্ষ, যেটাকে আমরা সচরাচর গাছ দেখলেই বুঝতে পারি যে এটা একটা বড় গাছ, বা বিভিন্ন আমাদের সচরাচর যেগুলো সামনে পড়ে, যেমন উদাহরণ হিসেবে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এদের দেখতে মোটামুটি বড় সড়ো দেখা যায় এবং এদের হচ্ছে তুমি কাণ্ডটাকে বিভক্ত করতে পারবা, শিকড়গুলো একেবারে মাটির ভিতরে আছে, এরকম দেখলেই বোঝা যাবে, ঠিক আছে।
এবং শিকড়গুলো অনেক পুরো হয়, মোটা হয়। তো এই যে বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো কি আছে? কাণ্ড বিশিষ্ট উঁচু কাষ্ঠল, যাদের দেহের ভিতরে কাণ্ডের ভিতরে একেবারে গঠনগত উন্নত কাষ্ঠল থাকবে তাদেরকে বলা হয় ট্রি বা বৃক্ষ। এদের বৈশিষ্ট্যের আরও কিছু কথা হচ্ছে, এদের কাণ্ড হবে মোটা, দীর্ঘ মানে লম্বা এবং হচ্ছে শক্ত। ওকে, এরপরে খেয়াল করো, এর থেকে যারা একটু অউন্নত আছে তাদেরকে বলা হয় কি? তাদের বলা হয় গুল্ম। তাদের বলা হয় গুল্ম। গুল্ম কারা? গুল্ম হচ্ছে যে সকল উদ্ভিদ কাষ্ঠল, অর্থাৎ তাদের দেহের ভিতরে ওই কাণ্ডের ভিতরে কাষ্ঠল আছে, ঠিক আছে? কাষ্ঠল আছে, কিন্তু এরা হচ্ছে গোড়া থেকে অনেকগুলা শাখা প্রশাখায় বিভক্ত হয়। একেবারে সহজ ভাষায় বলতে গেলে তোমরা তোমাদের গ্রামের ভাষায় হচ্ছে লেবু গাছ দেখবা, জবা ফুল গাছ দেখবা, তারপর হচ্ছে গোলাপ ফুল গাছ দেখবা। এদের মানে হচ্ছে ছোট্ট ছোট্ট একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম হচ্ছে লতার মতো কাষ্ঠল থাকবে, যেগুলো হচ্ছে একটু লম্বায় দীর্ঘ হবে, ঠিক আছে? কিন্তু এই যে বৃক্ষ আছে, বৃক্ষের মতো এদের কাষ্ঠল উন্নত কিংবা শক্ত থাকবে না। এদের কাষ্ঠলটা কিছুটা তুলনামূলক বৃক্ষের চেয়ে নমনীয় থাকবে, ঠিক আছে? এই ধরনের যারা আছে তাদেরকে বলা হয় গুল্ম। আবার গুল্ম অপেক্ষা ছোট যারা আছে, গুল্ম অপেক্ষা ছোট, তাদেরকে বলা হয় উপগুল্ম। গুল্ম অপেক্ষা ছোট আকারের, ঠিক আছে? এরা একেবারেই ছোট্ট একটা স্থানে, ঝোপঝাড়ের মতো স্থানে ছোট্ট, এদের কাণ্ডটা একেবারেই নরম থাকে, মানে তুলনামূলক গুল্মর থেকেও নরম থাকে, এবং সর্বোচ্চ হচ্ছে গেলে তোমার 2 ফুট বা 2 ফুটের একটু বেশি হচ্ছে জায়গা জুড়ে বা দৈর্ঘ্য লম্বা হতে পারে। এরকম যারা আছে তাদেরকে বলা হয় উপগুল্ম। যেমন উদাহরণ হিসাবে কারা আছে? কালকাসুন্দা, তারপর হচ্ছে আশেওরা ইত্যাদি উদ্ভিদ। তোমরা যা করবা, তোমরা এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে, যেমন বৃক্ষ কারা, গুল্ম কারা, উপগুল্ম কারা, বিরুৎ কারা, এই যে জায়গাগুলো যে আছে এখানে হচ্ছে প্রত্যেকটা নিচে যে উদাহরণগুলো দেয়া আছে এইটা একটু তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবা, অথবা স্ক্রিনশট না দিলে হচ্ছে লিখে রাখবা, কারণ তোমাদের এই জায়গার এই মানে হচ্ছে উদাহরণ থেকে প্রশ্ন আসবে যে আম গাছ এটা উদ্ভিদ জগতের কোন শ্রেণীর বিভক্ত, কাণ্ডের উপর এটাকে কোন মানে হচ্ছে শ্রেণীতে বিভক্ত করা যায়, তাইলে অ্যান্সার হবে বৃক্ষ। যদি বলে যে নিচের কোনটি গুল্ম জাতীয় উদ্ভিদ, নিচের কোনটি গুল্ম জাতীয় উদ্ভিদ, তখন তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে জবা, গোলাপ, লেবু, এই রকম যারা আছে, ঠিক আছে? আবার বিরুৎ কারা? বিরুৎ হচ্ছে একেবারে নরম কাণ্ড বিশিষ্ট, ধান গাছ, গম, ঘাস ইত্যাদি যারা আছে, কুমড়া ফুল, ঠিক আছে? এদের কাণ্ডটা একেবারেই নরম থাকে, ঠিক আছে? এরা হচ্ছে বিরুৎ। তাহলে এই 4টা শ্রেণীর তোমরা উদাহরণগুলোকে একটু দ্রুত লিখে ফেলাও, আমাকে বলো। এইখানে যে 4টা কথা আছে তোমরা চাইলে স্ক্রিনশট দিতে পারো, অথবা একটু নোট করে আমাকে বলো যে ভাইয়া নোট ডান, ঠিক আছে? এখানে বেসিক্যালি প্রশ্নগুলো আসবে হচ্ছে তোমাদের এই উদাহরণ থেকে। একটু উপরে উঠাই দেবো নাকি? ওকে, একটু সরে যাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও অথবা হচ্ছে নোট করে ফেলো দ্রুত। উপগুল্মটা হচ্ছে আবার একটু বলতে হবে, অর্থাৎ গুল্মের দৈর্ঘ্যটা কিন্তু নির্দিষ্ট নাই, গুল্মের দৈর্ঘ্যটা নির্দিষ্ট করা নাই, সেটা হচ্ছে অনেক মোটামুটি মানে হচ্ছে লতার মতো বড় হতে পারে, কিন্তু এর ভিতরে একেবারে নমনীয় একটা কাষ্ঠল থাকবে, ঠিক আছে? আর উপগুল্ম হচ্ছে একেবারে তুলনামূলক গুল্মের থেকেও নরম কাষ্ঠল বিশিষ্ট, এবং এদের দৈর্ঘ্যটা তুলনামূলক ছোট হয়, ঠিক আছে? ওকে, ডান, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমরা হচ্ছে সবটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে হচ্ছে আমরা
এই চারটা বিভাগ থেকে হচ্ছে একটু দেখে নিব উদাহরণগুলোকে, উদাহরণ থেকেই প্রশ্ন আসবে বেসিক্যালি। এরপরে আসো আমরা দেখি যে আমাদের সামনের সেগমেন্টে কি আছে। আমাদের প্রতিনিয়ত যে হচ্ছে সেগমেন্টগুলো আমরা পালন করে থাকি তার মধ্যে একটা হচ্ছে এসো এমসিকিউ সমাধান করি। একটু আগে যেই হচ্ছে জায়গা থেকে আমরা পড়ছিলাম যে থিওফ্রাস্টাস বিজ্ঞানী, যাকে আমরা বিজ্ঞানের উদ্ভিদ বিজ্ঞানের জনক বলি, সেই বিজ্ঞানী হচ্ছে চারটা ভাগে বিভক্ত করেছেন উদ্ভিদ জগৎটাকে। একটা হচ্ছে বৃক্ষ, একটা হচ্ছে গুল্ম, একটা হচ্ছে উপগুল্ম, একটা হচ্ছে বিরুৎ। বিরুৎ যারা একেবারে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, অর্থাৎ তাদের কাণ্ডর কোনো গঠন, নির্দিষ্ট গঠন নাই, এই কাণ্ডটা অনেক নরম এবং ধরতে গেলে কাষ্ঠলবিহীন। আর যাদের একটু কাষ্ঠল আছে, একেবারে নরম কাষ্ঠল থাকবে, কাণ্ডটা অনেকটা গঠনহীন, তাদেরকে বলা হয় উপগুল্ম। তাদের থেকে একটু উন্নত যারা আছে তারা হচ্ছে গুল্ম, এবং যারা একেবারে উন্নত উঁচু কাষ্ঠলযুক্ত তাদেরকে বলা হয় বৃক্ষ। এই চারটা ভাগে বিভক্ত করছিলাম, যার ভিতরে লেবু গাছ ছিল একটা। ঠিক আছে, তো লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ? আমাদের প্রশ্নটা হচ্ছে 1 নম্বরে অপশন আছে বৃক্ষ, 2 নম্বরে আছে গুল্ম, 3 নম্বরে আছে বিরুৎ। কোনোটি নয়। অ্যান্সার কি হবে একটু আমাকে জানাই দাও দ্রুত, আমি একটু দেখতে চাই কারা কারা অ্যান্সার করতে পারতেছো। ওকে, তাহলে হচ্ছে দেখা যাক কারা কারা অ্যান্সার করতে পারতেছে। সুস্মিতা দাস শিপ্রা আমাদের নিয়মিত স্টুডেন্ট বলছে গুল্ম, লেবু গাছ। ওকে, লেবু গাছ গুল্ম, সে তার দেহের ভিতরে একটা কাষ্ঠল অবস্থান থাকবে এবং সে লম্বায় অনেকটা ছড়াই ছিটিয়ে যেতে পারবে, অর্থাৎ তার গোড়া থেকে অনেকগুলো শাখা প্রশাখা বের হবে। এমনই ছিল গুল্মের বৈশিষ্ট্য, যেটা আমরা লেবু গাছের ভিতরে পাই। ওকে, তাহলে হচ্ছে লেবু গাছ হচ্ছে আমাদের গুল্ম। কে কে অ্যান্সার করেছে? ফাইজুল মিয়া অ্যান্সার করেছে, তারপর হচ্ছে প্রিয়ন্তী দাস অ্যান্সার করেছে, সাথীব অ্যান্সার করেছে, ওসমান গনি, অনামিকা রানী, তারপর হচ্ছে ইসলামিক আদর্শ মেহে বলেছে এস ডান। ওকে, উর্মি, তারপর হচ্ছে মারিয়া, মিথিলা, হাফিজা। ওকে 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 ওকে, সবাই অ্যান্সার করতে পেরেছি, ধন্যবাদ। এই রকম কিন্তু তোমাদের এই মানে হচ্ছে টপিক থেকে প্রশ্ন আসবে। তো তারপর হচ্ছে চলো আমরা দেখি 2 নম্বর প্রশ্নে আমাদের কি আছে। নিচুর কোনটি বিরুৎ জাতীয় উদ্ভিদ? তুমি অবশ্যই বিরুৎ দেখার সাথে সাথে মনে করবা যে বিরুৎ কারা। বিরুৎ হচ্ছে একেবারেই যারা হচ্ছে কাষ্ঠল, সামান্য কাষ্ঠলযুক্ত বা কাষ্ঠলবিহীনও বলা যেতে পারে, একেবারে নিম্ন শ্রেণীর উদ্ভিদ যারা আছে কাণ্ডের গঠনের দিক থেকে, তারা হচ্ছে বিরুৎ। তাহলে বিরুৎ জাতীয় উদ্ভিদ কে হতে পারে? এখানে আম আছে। আম কেমন হবে? আম আমরা পড়ে এসেছি যে সে উন্নত শ্রেণীর, অর্থাৎ বৃক্ষ তাকে বলে। তারপর হচ্ছে জবা আছে। জবাটা হচ্ছে শাখা প্রশাখায় বিভক্ত থাকে এবং সামান্য কাষ্ঠলযুক্ত, তার মানে হচ্ছে জবাও হচ্ছে অ্যান্সার হবে না, এটা হবে গুল্ম। গুল্ম। এরপর হচ্ছে ধান এবং লেবু। আচ্ছা, লেবুটা একটু আগে আমি অ্যান্সার করে আসছি যে লেবুটা হচ্ছে গুল্ম জাতীয়। সেটা হচ্ছে জবার মতো, যে এটা শাখা প্রশাখায় বিভক্ত থাকে এবং সামান্য কাষ্ঠলযুক্ত থাকে। তাহলে হচ্ছে একেবারে নরম হচ্ছে গিয়ে কাণ্ডযুক্ত যারা আছে, নরম কাণ্ডযুক্ত, তারা কারা? তারা হচ্ছে ধান। তাহলে এইটার অ্যান্সার হবে কি? ধান। এইটার অ্যান্সার হবে ধান। এইটার অ্যান্সার হবে ধান। উর্মি বলেছে ধান, আপন দাস ধান বলেছে, সাবিকুন্নাহার নীলা বলেছে ধান, তারপর হচ্ছে নাহিনা আক্তার বলেছে ধান, তারপর হচ্ছে মারিয়া ইসলাম মায়া বলেছে ধান। ওকে 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 ওকে, যারা হচ্ছে অ্যান্সার করতেছো অনেক অনেক ধন্যবাদ, তোমাদের জন্য শুভকামনা যে তোমরা যেন সব সুন্দরভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারো। তাহলে আমরা এখান থেকে নমুনা প্রশ্ন দেখে নিলাম যে আমরা যতটুকু পড়েছি সেখান থেকে এরকম প্রশ্ন হতে পারে। ওকে, চলো 3 নম্বর প্রশ্ন। উদ্ভিদ জগৎকে সর্বপ্রথম কোন বিজ্ঞানী বিভক্ত করেছিলেন? আমরা একটু আগে পড়ে আসছিলাম থিওফ্রাস্টাস, এবং তিনি কয়টা ভাগে বিভক্ত করেছিলেন সেটা হচ্ছে আমাদের পরীক্ষা প্রশ্ন, যে 4টা ভাগে বিভক্ত করেছেন। তাহলে এইটা প্রশ্নটা এইভাবে না হয়ে অনেকভাবে হতে পারতো, যেমন উদ্ভিদ জগতের কোন বিজ্ঞানীকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়, তারপর হচ্ছে কে সর্বপ্রথম হচ্ছে গিয়ে বিভক্ত করেছেন, কয়টা ভাগে বিভক্ত করেছেন, এখানে উল্লেখ আছে 4টা ভাগে বিভক্ত করেছেন। কে হবে অ্যান্সার? তোমরা কিন্তু অবশ্যই জানো, অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 3-এর সি, অর্থাৎ থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক, তিনি 4টা ভাগে সর্বপ্রথম বিভক্ত করেছিলেন। ওকে 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 ওকে, চলো তাহলে হচ্ছে আমরা দেখি আমাদের পরবর্তী স্লাইডে কি আছে। ওকে, এরপরে খেয়াল করো, ফুল ও ফল ধারণ অনুযায়ী, অর্থাৎ উদ্ভিদের দেহে যে ফুল ও ফল থাকবে সেই ফুল ও ফলের ধারণ অনুযায়ী উদ্ভিদ জগৎটাকে প্রধানত 2টা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, একটু আমি তোমাকে একটু ক্লিয়ার করে দেই
যারা হচ্ছে বিএসসি সেক্টরের জন্য আছো এবং আজকের ক্লাসে যুক্ত আছো, এটা হচ্ছে তোমার জন্য বেসিকটা কাভার হবে। এখান থেকে তোমাকে এই জায়গা থেকে কিন্তু বিএসসিদের জন্য আরেকটু বেশি করে পড়তে হবে। আমি কিন্তু বেসিক্যালি হচ্ছে বিএসসি ডিপ্লোমা মাথায় রেখে স্লাইডটা করেছি যাতে বেসিকটা দুই ক্ষেত্রের কাভার হয়ে যায়। তুমি এখান থেকে আরেকটু এক্সট্রাভাবে পড়ে নিবা বই থেকে, ঠিক আছে, বা তোমাদের বায়োলজি টিচার যেদিন ক্লাস নেবে সে করাই দেবে। আর এটা যদি কমপ্লিট থাকে তোমার হচ্ছে বেসিকটা ক্লিয়ার থাকবে। ওকে, চলো দেখো, ফুল ও ফল ধারণ অনুযায়ী উদ্ভিদ জগৎকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যারা ফুল ধারণ করে এবং যারা ফুল ধারণ করে না, ঠিক আছে। যারা ফুল ধারণ করে তাদেরকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে, সপুষ্পক উদ্ভিদ। আর যারা ফুল ধারণ করে না তাদেরকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। তোমরা যারা হচ্ছে গিয়ে উদ্ভিদ জগৎটাকে পড়েছো বা এর আগে জেনেছো, ঢেকি শাক সেটাও একটা উদ্ভিদ, কিন্তু এটার কোনো ফুল হয় না, তার মানে ঢেকি শাকটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। জবা ফুল একটা উদ্ভিদের মানে হচ্ছে একটা গাছ, জবা ফুল গাছ একটা উদ্ভিদ, সেখানে জবা ফুল তৈরি হয়, তার মানে এখানে ফুল হয়, সেটাকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। অর্থাৎ যাদের ফুল আছে তাদেরকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ, এবং যাদের দেহে ফুল তৈরি হয় না যে সকল উদ্ভিদে, তাদেরকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, ওকে। এরপরে খেয়াল করো যে সপুষ্পক উদ্ভিদ যারা আছে তাদের অনেক সময় ফুলের ভিতরে বীজ তৈরি হয় এবং পরবর্তীতে সেটা নগ্ন অবস্থায় থাকে, অর্থাৎ সেই বীজটা ফলের বাইরে চলে আসে, ঠিক আছে। ফুল থেকে যখন ফল হবে, এই ফল হওয়ার পরে সেই বীজটা হবে কি, বীজটা একদম বাইরে বেরিয়ে আসবে, যেটাকে আমরা নগ্ন বীজই বলি, ঠিক আছে। এবং যদি সেটা ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে, ফলটা হচ্ছে তাকে বীজটাকে ঢেকে রাখে, সেটাকে বলি কি আবৃত বীজি উদ্ভিদ। তাহলে সপুষ্পক উদ্ভিদ আবার দুই প্রকার হবে। তোমরা যেগুলো নোট করবে সেটা হচ্ছে, যেমন উদ্ভিদ তোমার হচ্ছে দুই প্রকার। প্রথমত হচ্ছে উদ্ভিদ ফুল ও ফল ধারণের ক্ষেত্রে উদ্ভিদ দুই প্রকার। এই টপিকগুলো হচ্ছে আমাদের বইয়ে সম্ভবত দেয়া নাই, সেই ক্ষেত্রে তুমি স্ক্রিনশট দিতে পারো অথবা নোট করতে পারো, তোমার জন্য উপকার হবে। খেয়াল করো, আমি বলে দিচ্ছি, তুমি নোট করবে হচ্ছে ফুল ও ফল ধারণ অনুযায়ী উদ্ভিদ জগৎকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। তাহলে দুই ভাগটা কি, একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ। এরপরে লিখবে যে সপুষ্পক উদ্ভিদ তারা যাদের হচ্ছে পর্যায়ক্রমে বা তাদের জীবনচক্রে ফুল হয়, ফুল গঠিত হয়, ঠিক আছে, এবং সেই ফুলটা ফলে পরিণত হতে পারে। তাহলে ফুল যদি সেই হচ্ছে গিয়া যাদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। এই সপুষ্পক উদ্ভিদ আবার দুই ভাগে বিভক্ত হবে। সপুষ্পক উদ্ভিদটা আবার কয় ভাগে বিভক্ত হবে, দুই ভাগে। তো দুই ভাগে যদি বিভক্ত হয়, একটা হচ্ছে যে ফুল থেকে ফল গঠন হওয়ার পরে সেই বীজ, যখন বীজপত্র গঠন হবে বা বীজ গঠন হবে, সেই বীজটা ফলের বাইরে চলে আসবে, ফলের বাইরে, ঠিক আছে। যদি এমন হয় যে ফলের বাইরে চলে আসবে, তাহলে সেটাকে বলে নগ্নবীজি উদ্ভিদ, অর্থাৎ তার বীজটা নগ্ন অবস্থায় থাকে, ঠিক আছে। এবং যদি ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে, ফলের অভ্যন্তরে থাকে, সেটাকে বলা হয় আবৃত বীজি উদ্ভিদ। তাহলে তুমি লিখবা যে সপুষ্পক উদ্ভিদ দুই প্রকার, একটা হচ্ছে আবৃত বীজি, একটা হচ্ছে নগ্নবীজি। যাদের বীজ ফলের বাইরে দেখা যায়, নগ্ন অবস্থায় থাকে, তাদের নগ্নবীজি উদ্ভিদ বলে। যেমন সাইকাস একটা নগ্নবীজি উদ্ভিদ, ঠিক আছে। এরপরে যাদেরটা হচ্ছে ফলের অভ্যন্তরে থাকে, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ। এই আবৃতবীজি উদ্ভিদটা আবার দুই ধরনের হয়। আবৃতবীজি উদ্ভিদটা আবার দুই ধরনের হবে। আবৃতবীজি উদ্ভিদটা কয় ধরনের হবে, আবৃতবীজি উদ্ভিদটা হবে দুই ধরনের। একটার ভিতরে বীজপত্র থাকবে একটা, যেমন হচ্ছে গিয়ে ধানটাকে যদি তুমি দেখো, ধানের ভিতরে বীজপত্র থাকে একটা। কিন্তু তুমি যদি খেয়াল করো দ্বিবীজপত্রী, তোমরা অবশ্যই সবাই হচ্ছে ছোলা দেখছো, ছোলা বুট, ঠিক আছে। এই ছোলা বুটকে যদি তুমি ভাঙো, তাহলে দেখবা এর দুই পাশে দুইটা বীজপত্র আছে, অর্থাৎ তাদেরকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়। এখানে বীজপত্র থাকে কয়টা, দুইটা। আর যাদের একটা বীজপত্র থাকে তাদেরকে বলা হয় একবীজপত্রী। যেমন ধানের খোসাটা ছড়ালে একটা বীজপত্র পাওয়া যাবে, গম একটা বীজপত্র দ্বারা গঠন হয় তাদের দেহ, নারিকেল কেবলমাত্র একটা বীজপত্র দ্বারা হচ্ছে তার জীবনটা শুরু হয়। কিন্তু আম, জাম, দেখবা আমের দুই পাশে হচ্ছে এরকম দুইটা বীজপত্র থাকে, সেখান থেকে দুইটা পাতা দিয়ে তার জীবন গঠন হয়। জাম, কাঁঠাল ইত্যাদি হচ্ছে দ্বিবীজপত্র। অর্থাৎ যাদের জীবন চক্রে
যাদের জীবনচক্রে হচ্ছে একটিমাত্র বীজ থাকে তাদের একবীজপত্রী বলে, যাদের একের অধিক থাকে তাদের বলা হয় কি দ্বিবীজপত্রী। একের অধিক থাকলে কি বলে, তাদের বলে দ্বিবীজপত্রী। তাহলে আমি যদি আবারও এই টোটাল জায়গাটাকে একটু আলোচনা করি, তাহলে হচ্ছে ফল এবং ফুল এবং ফল ধারণ অনুযায়ী উদ্ভিদ প্রথমত বা প্রধানত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সপুষ্পক, যাদের দেহ গঠনে হচ্ছে ফুল আসে মানে জীবনচক্রে, এবং একটা হচ্ছে অপুষ্পক, যাদের জীবনচক্রে কখনোই ফুলের দেখা পাওয়া যাবে না। এবং সেই সপুষ্পক উদ্ভিদকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যাদের সেই ফুল থেকে ফল হওয়ার পরে সেই ফলের ভিতরে অভ্যন্তরে বীজটা থাকে, তাদের আবৃতবীজী উদ্ভিদ বলে, এবং বীজটা যদি ঢেকে না থাকে, নগ্ন অবস্থায় থাকে, তাদেরকে বলা হয় নগ্নবীজী উদ্ভিদ। এই আবৃতবীজী উদ্ভিদ যারা আছে তাদেরকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। তাহলে আবৃতবীজী উদ্ভিদ কয় প্রকার, সেটা যদি প্রশ্ন আসে তাহলে অ্যান্সার হবে দুই প্রকার। একটা কি একবীজপত্রী, যাদের জীবনচক্রে একটা বীজপত্র থেকে জীবনটা শুরু হয়, ঠিক আছে। আর দ্বিবীজপত্রী, যাদের জীবনটাকে হচ্ছে জীবনচক্রটা দুইটা বীজপত্র, অর্থাৎ তাদের একটা উদ্ভিদ বা হচ্ছে একটা নির্দিষ্ট অংশ থেকে দুইটা বীজপত্র পাওয়া যায়, যেখান থেকে তাদের জীবনটা শুরু হয়। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদ এরকম কারা আছে, আম, জাম, তারপর হচ্ছে কাঁঠাল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে এই অংশটা থেকে তোমরা একটু দেখে নিবা কারা একবীজপত্রী, কারা দ্বিবীজপত্রী, কারা আবৃতবীজী, কারা নগ্নবীজী, কারা পুষ্পক, কারা অপুষ্পক, এইগুলো একটু তোমরা দেখে নিবা। তোমরা একটা কাজ করবা, তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দেই। তোমরা হচ্ছে এখানে তো অনেকগুলা মানে হচ্ছে লিখে রাখা বা হচ্ছে লিখে দেখানো সম্ভব না। তোমরা একটা কাজ করবা, তোমরা বাসায় গুগলে সার্চ করবা তোমাদের ফোন থেকে যে কিছু অপুষ্পক উদ্ভিদের নাম। তো অপুষ্পক উদ্ভিদের নামগুলো আসলে সেখানে একটু নোট করে নেবা। এখনই তুমি অপুষ্পক উদ্ভিদ লিখে জায়গাটা ফাঁকা রেখে দিতে পারো। তারপর হচ্ছে কিছু সপুষ্পক উদ্ভিদের নাম, জায়গা ফাঁকা রেখে দাও, সেখানে হচ্ছে মিনিমাম 5টা 7টা হচ্ছে অপুষ্পক সপুষ্পক উদ্ভিদের নাম লিখবা। আবৃতবীজী উদ্ভিদের নাম, নগ্নবীজী উদ্ভিদের নাম, তারপর হচ্ছে একবীজপত্রী, দ্বিবীজপত্রী। আরেকটা ব্যাপার তোমরা হচ্ছে একটু খেয়াল করে লিখে রাখতে পারো, একবীজপত্রী আর দ্বিবীজপত্রীর মধ্যে সবথেকে কমন যে পার্থক্যটা পাওয়া যায় সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদটার পাতার যে বিন্যাসটা থাকে, পত্ররঞ্জক বা পত্রফলক, সেই পত্রফলকের যে বিন্যাসটা থাকে সেটা থাকে সমান্তরাল, ঠিক আছে, দুই পাশে সমান্তরালভাবে সাজানো থাকে পত্রফলকটা। আর দ্বিবীজপত্রীর পত্রফলকটা হয় জালের মতো, মানে হচ্ছে ধরো একটু খেয়াল করলে দেখবা যে একবীজপত্রী যারা আছে, যেমন হচ্ছে তোমার কলা গাছ হতে পারে, ঠিক আছে, এই একবীজপত্রী যারা আছে তাদের পাতার বিন্যাসটা হয় এইরকম সমান্তরাল, ঠিক আছে, দুই পাশে সমান্তরাল ভাবে। কিন্তু যারা হচ্ছে দ্বিবীজপত্রী আছে তাদের পাতার বিন্যাসটা হবে এইরকম, প্রথমত সমান্তরাল হওয়ার পরে এইখানে হচ্ছে আবার জালের মতো বিন্যাস থাকে এই অঞ্চলে। যেমন আম গাছের পাতা যদি তোমরা দেখো, দেখবা আম গাছের পাতার প্রত্যেকটা পত্রফলকের ভিতরে আবার জালের মতো একেবারে বিন্যস্ত অবস্থায় আছে, ক্ষুদ্র ক্ষুদ্র পত্রফলক থাকে, ঠিক আছে। একটা বীজ থাকে, আমের ভিতরে একটা বীজ থাকে, কিন্তু বীজপত্র থাকে দুইটা। বীজ নিয়ে কথা না, বীজপত্র ভিতরে হচ্ছে যখন বীজটাকে তুমি ভাগ করবা দেখবা দুইটা ভাগে দুই পাশ থেকে লেগে আছে, ঠিক আছে। ওকে 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 ওকে, তাহলে হচ্ছে এতটুকুই ছিল এখান থেকে কথা। তোমরা একটু দয়া করে হচ্ছে ওই অপুষ্পক উদ্ভিদের উদাহরণগুলো দেখবা। বেসিক্যালি এখান থেকে এখন পর্যন্ত যতটুকু পড়াইলাম সেখান থেকে মেইনলি হচ্ছে বৈশিষ্ট্য থেকে একটু প্রশ্ন আসতে পারে, যতটুকু যেটুকু বৈশিষ্ট্য আমি বলে দিয়েছি, আর হচ্ছে তোমাদের উদাহরণ থেকে প্রশ্ন আসবে। ওকে, চলো পরবর্তী স্লাইডের দিকে আমরা একটু ধাবিত হই, যে দেখি আমাদের পরবর্তী স্লাইডে কি আছে। এসো এমসিকিউ সমাধান করি। এতটুকুতে যা পড়লাম সেখান থেকে কিছু এমসিকিউ থাকবে, সেইটা হচ্ছে গিয়া তোমাকে পড়তে হবে। তোমরা আমি আরও হচ্ছে গিয়া হ্যাঁ 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 অবশ্যই। একটা বীজ সে তার নির্দিষ্ট বীজপত্র নিয়ে গঠন হয়। একেবারে দেখবা যে একেবারে যে সজীব, একেবারে যখন থেকে তার জীবনটা শুরু হয় সেখান থেকে সে যখন আসে পৃথিবীতে আলোর ভিতর আসে, তখন তার
অনেকটার ক্ষেত্রে পাতা থাকে একটা, অনেকটার ক্ষেত্রে দুই পাশে দুইটা পাতা থাকে। এটা কেন হয়? ওই বীজপত্রের কারণে। তো এই বীজপত্রটা হচ্ছে আবরণের ভিতরে থাকে, ঠিক আছে। তো এই আবরণের ভিতরে যদি বীজপত্র, বীজ না, একটা বীজের ভিতরে একটা বীজপত্র থাকতে পারে, একাধিক বীজপত্র থাকতে পারে। যদি বীজপত্রটা একের অধিক হয় সেটাকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে, আর বীজপত্র যদি একটা থাকে তাহলে সেটাকে একবীজপত্রী বলে। ওকে, চলো দেখি নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদ? আম, ধান, জাম, কাঁঠাল। চারটা অপশন আছে। আম হচ্ছে আমরা আগেই জানছিলাম যে আম হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, তারপর হচ্ছে জামও দ্বিবীজপত্রী উদ্ভিদ, কাঁঠালও দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে একবীজপত্রী উদ্ভিদকে একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে ধান। ওকে, কাঁঠালে ওরকম আছে তো, জালের মতো বিন্যাস আছে। কাঁঠালে মাস্ট জালের মতো বিন্যাস আছে, তুমি একটু খেয়াল করে দেখো। কোনটি নগ্নবীজী উদ্ভিদ? কোনটি নগ্নবীজী উদ্ভিদ অর্থাৎ তার বীজটা বাইরে থাকে, নগ্ন অবস্থায় থাকে, ঠিক আছে। এটার কি আনসার হবে? বাঁশ, ধান, গম, সাইকাস। কোনটি নগ্নবীজী উদ্ভিদ? তোমরা একটু দ্রুত অ্যান্সার করে দাও, দ্রুত অ্যান্সার করে দাও যে এটার অ্যান্সার কি হবে। এখানে চারটা কথা আছে, একটা হচ্ছে বাঁশ, একটা হচ্ছে ধান, একটা হচ্ছে গম, একটা হচ্ছে সাইকাস। নগ্নবীজী কারা? এই কথাগুলো যদি আমি একটু আরও হচ্ছে ব্যাখ্যাস্বরূপ তোমাদের উদাহরণগুলো দেখাই দিতে পারতাম হয়তো তোমাদের ইজি লাগতো, কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে আমি পারছি না। তোমরা একটু লিখে নিও এটা, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে 2-এর ঘ, সাইকাস। ওকে, তাহলে হচ্ছে বাঁশ, ধান, গম এদের বীজটা হচ্ছে আবৃত অবস্থায় থাকে। যাদের আবৃত অবস্থায় থাকে না তাদের নগ্নবীজী বলে, তারা হচ্ছে সাইকাস, ঠিক আছে। ওকে, চলো আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে কথা বলা হয়েছে একটা উদ্ভিদ বেঁচে থাকার জন্য যে সকল পুষ্টি উপাদান তার দেহে প্রয়োজন হয় তাদেরকে উদ্ভিদীয় পুষ্টি বলা হয়। এই উদ্ভিদের পুষ্টি নিয়ে অর্থাৎ প্লান্ট নিউট্রিশন নিয়ে কথা বলা হবে। ওকে, চলো আমরা এখান থেকে একটু দেখি যে উদ্ভিদের পুষ্টি বা প্লান্ট নিউট্রিশন। উদ্ভিদের দেহে স্বাদপ্রদ বৃদ্ধি, স্বাস্থ্য বৃদ্ধি, তারপর হচ্ছে শারীরিক পরিপূর্ণতা এবং ক্ষয়পূরণের জন্য প্রয়োজনীয় খনিজ লবণ পরিশোধন প্রক্রিয়াকে পুষ্টি বলা হয়, অর্থাৎ উদ্ভিদের খনিজ পুষ্টি বলে। অর্থাৎ একটা উদ্ভিদ তার দৈহিক গঠন, তার ক্ষয়পূরণ, তার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, ভাইরাস ব্যাকটেরিয়ার হাত থেকে নিজেকে রক্ষা করা ইত্যাদি, অর্থাৎ সকল দৈনন্দিন জীবন অতিবাহিত করতে যে সকল উপাদান বা খনিজ উপাদান গ্রহণ করে থাকে তাদেরকে পুষ্টি বলা হয় বা খনিজ পুষ্টি বলা হয়। একটা উদ্ভিদ বেঁচে থাকার জন্য তার স্বাস্থ্যের বৃদ্ধি, শারীরিক পরিপূর্ণতা, ক্ষয়পূরণ ইত্যাদি কাজ সম্পাদনের জন্য যে সকল খনিজ উপাদান গ্রহণ করে বা পরিশোধন করে সেটাগুলা বলা হয় কি? খনিজ পুষ্টি। এই খনিজ পুষ্টি উপাদান মোট কতটি? এটা হচ্ছে তোমার প্রশ্ন। আমি দাগাই দিচ্ছি যে কোন কোন জায়গা তোমরা একটু পড়বা গুরুত্ব সহকারে। এই জায়গাটা হচ্ছে তোমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট। সংখ্যা থেকে 3টা প্রশ্ন তোমার আসতে পারে। নাম্বার 1, যে মোট খনিজ পুষ্টি উপাদানের সংখ্যা কতটি? এটা কিন্তু অনেক বেশি, 16টা দেয়া আছে, 15টা দেয়া আছে। এক্স্যাক্ট যেটা হচ্ছে লাস্ট এডিশনে যেটা হচ্ছে আপডেট করা হয়েছে সেই তথ্য অনুসারে এটা হচ্ছে 17টা। তোমরা একটু আমার সাথে সাথে কমেন্টে লিখে দাও যে উদ্ভিদের পুষ্টি উপাদানের সংখ্যা কত। সাইকাস একটা নগ্নবীজী উদ্ভিদ আপু, সাইকাস একটা নগ্নবীজী উদ্ভিদ। তোমরা যারা পাম গাছ দেখছো, পাম, ঠিক আছে, এই পাম গাছের মতোই বড়, যাদের কোনো ফুল নাই, ঠিক আছে, এবং তারা হচ্ছে গিয়া তাদের হচ্ছে বীজপত্রটা নগ্ন অবস্থায় থাকে, সাইকাস। আচ্ছা, তোমরা একটু বলে দাও যে হচ্ছে পুষ্টি উপাদানের সংখ্যা কতটি? উদ্ভিদের পুষ্টি উপাদানের সংখ্যা মোট কতটি? প্রথম কথা হচ্ছে মোট কতটি, হ্যাঁ, মোট কতটি সংখ্যা? মোট পুষ্টি উপাদান কতটি? 17টি। এই 17টি কেন লাগে? 17টি লাগে হচ্ছে উদ্ভিদের দৈহিক স্বাস্থ্যপ্রদ বৃদ্ধি, শারীরিক পরিপূর্ণতা, ক্ষয়পূরণ, অর্থাৎ উদ্ভিদের দৈনন্দিন লাইফ জীবন পরিচালনা করার জন্য এই 17টি উপাদান প্রয়োজন আছে, 17টি উপাদান প্রয়োজন আছে। এই 17টি উপাদান প্রয়োজন আছে উদ্ভিদের পুষ্টি। এই 17টি উপাদানকে, এই যে 17টা পুষ্টি উপাদান আছে, এই 17টা পুষ্টি উপাদানকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, 2টা ভাগে, ঠিক আছে। এই 17টা পুষ্টি উপাদানকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যেটা হচ্ছে মাস্ট, একেবারেই দরকার,
অত্যাবশ্যকীয়, লাগবেই এমন উপাদান, যারা অনেক সময় উপস্থিত থাকে কিংবা অনেক সময় উপস্থিত থাকে না এমন উপাদান। মোট দুইটা ভাগ। যারা একেবারে মুখ্য, যাদের লাগবেই, মাস্ট, প্রয়োজন আছে, এদেরকে বলা হয় ম্যাক্রো উপাদান বা ম্যাক্রো মৌল। এই 17টা মৌলকে মোট দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যার ভিতরে মোট 9টা উপাদান আছে। যেই 9টা উপাদান হচ্ছে একেবারে অতীব প্রয়োজনীয়, একেবারে লাগবেই, মুখ্য উপাদান, এদেরকে বলা হয় ম্যাক্রো উপাদান। এবং যাদের প্রয়োজনীয়তা সামান্য কিংবা একটা উদ্ভিদের জন্য সামান্য প্রয়োজন আছে, মাঝে মধ্যে প্রয়োজন হয়, এই রকম যাদের বোঝায় তাদেরকে বলা হয় মাইক্রো উপাদান। তাদেরকে কি বলে? মাইক্রো উপাদান। তাহলে মোট আমার উপাদানের সংখ্যা হচ্ছে 17টা। সেখান থেকে ম্যাক্রো একটু নোট করতে পারো যে ম্যাক্রো হচ্ছে 9টা। এইটাও কিন্তু সংখ্যা নিয়ে অনেক আলোচনা কথা আছে, লাস্ট ভার্সনে হচ্ছে এইভাবেই লেখা আছে। সো প্রশ্ন আসলে এটাই অ্যান্সার করবা। মোট হচ্ছে 17টা, সেখান থেকে ম্যাক্রো হচ্ছে কয়টা? 9টা। আর মাইক্রো, যাদেরকে একটু কম পরিমাণ প্রয়োজন বা সামান্য প্রয়োজন বা হচ্ছে থাকবে, বা অনেক সময় অনেকটা অনুপস্থিত থাকতে পারে, এই রকম যারা আছে, এই রকম উপাদান আছে মোট কয়টা? 8টা। তাহলে তোমার সংখ্যা থেকে যদি প্রশ্ন আসে, তোমরা একটু লিখে দাও যে সংখ্যা থেকে প্রশ্ন আসলে, আমরা আগে লিখছিলাম যে 17টা হচ্ছে কি মোট উপাদান। মোট উপাদান, উদ্ভিদের মোট পুষ্টি উপাদান হচ্ছে 17টা। তার ভিতরে প্রশ্ন আসবে ম্যাক্রো উপাদান কয়টা, তোমরা একটু লিখে দাও। ম্যাক্রো উপাদান হচ্ছে 9টা আর মাইক্রো উপাদান হচ্ছে 8টা। এই সংখ্যা থেকে কিন্তু বারবারই প্রশ্ন আসে। উপরে তুলবা আপু, এটা হচ্ছে একটু তোমরা হচ্ছে জাস্ট এখান থেকে একটু লেখো সংখ্যাটা, যে ম্যাক্রো উপাদান হচ্ছে কয়টা? 9টা, আর মাইক্রো উপাদান হচ্ছে 8টা। মোট উপাদান হচ্ছে কয়টা? মোট উপাদান হচ্ছে তোমার 17টি। ওকে, তাহলে মোট উপাদান হচ্ছে 17টি। এদের কেন প্রয়োজন হয়? এদের হচ্ছে উদ্ভিদের দেহের ভারসাম্য, দৈহিক ভারসাম্য রক্ষা, দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য হচ্ছে প্রয়োজন হয়। ওকে, আসো এরপরে এই ম্যাক্রো উপাদান নিয়ে একটু কথা বলতে হবে। চলো, ম্যাক্রো উপাদান। ম্যাক্রো উপাদান বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট কারা? তারা হচ্ছে মুখ্য পুষ্টি, যাদের একটা উদ্ভিদে যদি ঘাটতি দেখা যায় তাহলে উদ্ভিদ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। ঠিক আছে, এরা হচ্ছে একেবারে মাস যাদের প্রয়োজন আছে উদ্ভিদের দেহ পরিচালনায়। এরা হচ্ছে কয়টা? এরা হচ্ছে মোট 9টি উপাদান। এরা হচ্ছে মোট 9টি উপাদান। এখন এইটা থেকে কি কি প্রশ্ন আসতে পারে খেয়াল করে আমি একটু বলে দেই। প্রথমত সংখ্যা থেকে একটা প্রশ্ন আসতে পারে যে মাইক্রো বা ম্যাক্রো উপাদানের সংখ্যা কতটি। ঠিক আছে, তাহলে ম্যাক্রো হচ্ছে 9টা আর মাইক্রো হচ্ছে 8টা, এটা তুমি জানলা। এরপরে হচ্ছে এই উদ্ভিদের ম্যাক্রো উপাদানগুলোর কার কি কাজ আছে, তার মানে কাজ থেকে প্রশ্ন আসতে পারে যে এগুলার কাজ কি। এরপরে হচ্ছে কার ঘাটতির কারণে কি রোগ হতে পারে, সেখান থেকে প্রশ্ন আসতে পারে যে এটার ঘাটতির কারণে এটা রোগ হতে পারে। এবং কোনটি ম্যাক্রো উপাদান, কোনটি মাইক্রো উপাদান, বা কোনটি ম্যাক্রো উপাদান নয় বা কোনটি মাইক্রো উপাদান নয়, এইরকম প্রশ্ন তোমাদের আসতে পারে। তাহলে তুমি দুইটাকে তোমার মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি যদি একটা সাইড মুখস্থ করতে পারো, অর্থাৎ মোট 17টার দুইটা ভাগ আছে, সেখান থেকে একটা ভাগ মুখস্থ করতে পারলে বাকিটা তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে আমরা শুরু থেকেই মুখস্থ করব যে ম্যাক্রো উপাদান কয়টা আছে। ঠিক আছে, এই ম্যাক্রো উপাদানগুলোকে যদি মুখস্থ করতে পারো তাহলে তুমি অ্যান্সার করতে পারবা যে কোনটি ম্যাক্রো উপাদান নয়। তার মানে ওইখানে মাস্ট বি 3টা অপশন ম্যাক্রো থাকবে, একটা ম্যাক্রোর বাইরে থাকবে। যদি বলে কোনটি মাইক্রো উপাদান তাইলেও তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে তুমি দেখবা যে ম্যাক্রোর বাইরে কোনটা আছে সেটা অ্যান্সার হবে। যদি বলে কোনটি মাইক্রো উপাদান তাহলে তুমি অ্যান্সার করতে পারবা যে হচ্ছে গিয়া কোনটা ম্যাক্রোর বাইরে আছে। ঠিক আছে, তাহলে আমরা এইটাকে কিভাবে মুখস্থ করব খেয়াল করো। এইটাকে মুখস্থ করার একটা ট্রিক্স আছে, সেইটা হচ্ছে যে এই যে 9টা উপাদান আছে, খেয়াল করো 9টা উপাদানকে কিভাবে মনে রাখা যায়, কিভাবে মনে রাখা যায় সেই মনে রাখার ট্রিক্সটা হচ্ছে, খেয়াল করো, একটা ক্যাফের নাম MGK, যেমন হচ্ছে KFC, তারপর হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠান আছে যেগুলো শর্ট ফর্মে হচ্ছে নাম দেয়া আছে। এইরকম একটা ক্যাফের নাম হচ্ছে MGK। তাহলে MGK নামের একটা ক্যাফে আছে। তাহলে MGK ক্যাফে, সেটা সপস এর জন্য ভালো। তাহলে MGK ক্যাফে ফর নাইস সপস।
এমজিকে নামের একটা ক্যাফে আছে যেখানে ভালো সপস পাওয়া যায়, ঠিক আছে। বিভিন্ন প্রকার সপস পাওয়া যায়, ভালো সপস পাওয়া যায়। তোমাকে কেউ জিজ্ঞেস করছে যে তুমি হচ্ছে ইংরেজিতে বলে দাও যে ভালো সপস কোথায় পাওয়া যায়, তাহলে তুমি তারে অ্যান্সার করছো যে এমজিকে ক্যাফে ফর নাইস সপস, অর্থাৎ সেখানে ভালো, এই ক্যাফেটার ভিতরে ভালো সপস পাওয়া যায়। তাহলে ক্যাফের নাম হচ্ছে এমজিকে। সেখান থেকে আমরা কি কি মনে রাখতে পারি একটু বলে দাও। ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম, সরি ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম। এরপরে আছে কি ক্যাফে, সেখান থেকে তুমি মনে রাখবা যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম। এরপরে ক্যাফের থেকে সিএ, সেখান থেকে তোমার মনে রাখতে হবে কি ক্যালসিয়াম। আমি এটা আরো সহজভাবে সুন্দরভাবে লিখে দিই। এমজিকে ক্যাফে ফর নাইস সপস। এই এমজিকের এমজি এখান থেকে কি ম্যাগনেসিয়াম, কে থেকে পটাশিয়াম, ক্যালসিয়ামের এখান থেকে ক্যাফের কে থেকে ক্যালসিয়াম। এইখানে একটা ব্যাপার আছে, যখন এইটা হচ্ছে আবিষ্কার হয়েছিল, ঠিক আছে, এটা যখন এই সূত্রটা যেই আবিষ্কার করেছে, তিনি যখন আবিষ্কার করেছিল তখনকার বইয়ে লেখা ছিল যে হচ্ছে মোট উপাদান হচ্ছে 16টা, যার ভিতরে 10টা হচ্ছে তোমার মুখ্য আর 6টা হচ্ছে গৌণ। তারপর হচ্ছে মাইক্রো হচ্ছে কয়টা, 10টা ছিল। সেই ক্ষেত্রে এই এফই দ্বারা আয়রনকে তিনি হচ্ছে বোঝানোর জন্য ক্যাফের এফই লাগাইছিল, কিন্তু বর্তমানে যে আপডেট বই আছে সেইখানে কিন্তু এই আয়রনটাকে বলা হয়েছে মাইক্রো উপাদান। তার মানে এইটা কিন্তু হবে না, এটা কিন্তু ম্যাক্রো না, এটা মাইক্রো উপাদান। এখান থেকে শুধু আমরা ক্যাফে থেকে শুধু নেব সিএ অর্থাৎ ক্যালসিয়ামকে, ফর দ্বারা কিছু নাই, এটা হচ্ছে বাক্যের সৌন্দর্যের জন্য। নাইসের এন দ্বারা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন। আর এই যে লাস্টে সপস আছে, সি দ্বারা হচ্ছে কার্বন, এইচ দ্বারা হচ্ছে হাইড্রোজেন, এরপর হচ্ছে ও দ্বারা হচ্ছে অক্সিজেন, পি দ্বারা হচ্ছে ফসফরাস, আর এস দ্বারা হচ্ছে সালফার। ঠিক আছে, মোট হচ্ছে 9টা। মোট কয়টা? 9টা। মোট কয়টা? 9টা। হ্যাঁ, এফই তো এখন মাইক্রোমৌল। থ্যাংক ইউ সাথী, এইটাই আমি বোঝানোর জন্য বলছি যে যখন হচ্ছে এই সংজ্ঞাটাকে একজন আবিষ্কার করেছিল বা গুছিয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু তখন হচ্ছে 10টার 6টা হিসাব করা হতো। এই 10টার ভিতরে কিন্তু এফই মানে আয়রনটাকে হিসাব করা হতো ম্যাক্রো হিসেবে, কিন্তু এখন কিন্তু এই ম্যাক্রোটা মানে এফইটা হচ্ছে কি, আয়রনটা হচ্ছে মাইক্রো উপাদান, নট ম্যাক্রো উপাদান। তাহলে এই 9টাকে তুমি যদি মুখস্থ করতে পারো, তাহলে এই ধরনের প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা, কোনটা ম্যাক্রো উপাদান কোনটা মাইক্রো উপাদান, এই ধরনের প্রশ্নগুলো তুমি অনায়াসে অ্যান্সার করে দিতে পারবা। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা হচ্ছে তুমি অবশ্যই একটু নোট করে নাও, নোট করে আমাকে জানাও যে নোট করা হয়ে গেছে। তোমাকে যা যা শিখতে হবে আমি আবারও বলে দিই। যারা একেবারেই অত্যাবশ্যকীয় এরকম উপাদান আছে 9টা, যাদেরকে মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রোমৌল বলা হয় বা মুখ্য পুষ্টি বলা হয়। যারা সামান্য পরিমাণ প্রয়োজনীয় এবং হচ্ছে গিয়া একেবারে মুখ্য নয়, গৌণ হিসেবে কাজ করে, অনেক সময় প্রয়োজন হয় অনেক সময় প্রয়োজন হয় না, এরকম তাদেরকে বলা হয় মাইক্রোমৌল। এরকম মৌল আছে মোট 8টা। মোট মৌলের সংখ্যা হচ্ছে 17টা, যার ভিতরে ম্যাক্রো হচ্ছে 9টা, মাইক্রো হচ্ছে 8টা। ম্যাক্রো 9টাকে তোমার মনে রাখার জন্য যে ট্রিক্সটা আছে সেটা হচ্ছে এমজিকে ক্যাফে ফর নাইস সপস। ঠিক আছে, এমজিকে ক্যাফে ফর নাইস সপস। আর একটা ইনফরমেশন আচ্ছা, তুমি হচ্ছে যারা স্ক্রিনশট নেবে, আমি একটু দূরে সরলাম, তোমরা হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নাও। আর একটা ইনফরমেশন আমার এখান থেকে যেটা দিতে হবে সেটা হচ্ছে, যেহেতু উদ্ভিদ এইগুলো হচ্ছে গ্রহণ করবে,
তার মূল থেকে বা বিভিন্ন অঙ্গের মাধ্যমে সে হচ্ছে গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে উদ্ভিদ যেহেতু গ্রহণ করবে, এগুলো কোথা থেকে পাবে? এইখানে যে সকল উপাদান আছে এর ম্যাক্সিমামই সে পাবে তার মূলরূপের মাধ্যমে, অর্থাৎ মাটি থেকে। 3টা উপাদান সে বায়বীয় উপাদান হিসেবে গ্রহণ করে। 3টা উপাদান, এইটা কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। ঠিক আছে, যে 3টা উপাদান সে বায়বীয় মাধ্যমে গ্রহণ করে। ঠিক আছে, সেই 3টা কি? সেই 3টা হচ্ছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। তোমরা একটু লিখে রাখো যে টোটাল উপাদানগুলোর 3টা উপাদান সে বায়বীয় উপাদান হিসেবে গ্রহণ করে। বায়বীয় উপাদান হিসেবে গ্রহণ করে কোনটা কোনটা? একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে হাইড্রোজেন, আর একটা হচ্ছে তোমার অক্সিজেন। তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া নাইট্রোজেন হচ্ছে বায়বীয় উপাদান হিসেবে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, তাহলে নাইট্রোজেন কেন বায়বীয় উপাদান হিসেবে গ্রহণ করে না? কারণ নাইট্রোজেনটা ব্যাকটেরিয়া হচ্ছে মাটির ভিতর জমা রাখে। এই মাটির ভিতরে, মাটির উর্বরতার জন্য মাটির ভিতর জমা রাখে। সেই মাটি থেকে, অর্থাৎ এটাও সে মূলরূপের মাধ্যমেই গ্রহণ করতে পারে, অর্থাৎ এটাকে বায়বীয় অঙ্গের মাধ্যমে গ্রহণ করতে হয় না। তাহলে বায়বীয় অঙ্গ থেকে সেই 3টাকে গ্রহণ করে, তার নাম হচ্ছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। তোমরা এইটা একটু সবাই লিখে দাও, সবাই একটু লিখে দাও যে হচ্ছে মাটি এবং পানি থেকে গ্রহণ করবে, মাটি এবং বায়ু থেকে এই সকল উপাদানকে। তাহলে এই সকল উপাদান সে কোন 3টা উপাদানকে বায়বীয় মাধ্যমে গ্রহণ করে? এই 3টার নাম একটু লিখে দাও। কোন 3টাকে বায়বীয় মাধ্যমে গ্রহণ করে সেই 3টার নাম একটু লিখে দাও। একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। নাইট্রোজেনটা ব্যাকটেরিয়া মাটির উর্বরতা বৃদ্ধির জন্য মাটির ভিতর জমা রাখে, সেখান থেকেই মূলরূপের মাধ্যমে সে গ্রহণ করতে পারে উদ্ভিদ। সেই জন্য সেই নাইট্রোজেনকে তার বায়বীয় মাধ্যমে গ্রহণ করতে হয় না। ওকে, তোমরা একটু দ্রুত লিখে দাও, দ্রুত লিখে দাও, দ্রুত লিখে দাও যে হচ্ছে 3টা উপাদান। 3টা উপাদানের নাম কি? 3টা উপাদানের নাম হচ্ছে, হাফসা ইসলাম অ্যান্সার করেছে, রিয়া বলেছে যে হাইড্রোজেন, কার্বন আর অক্সিজেন। এবার তোমরা অবশ্যই এগুলোকে একটু দেখবা যে হচ্ছে কোনটা ম্যাক্রো কোনটা মাইক্রো, এখান থেকে প্রশ্ন আসবে। ওকে, চলো আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। এসো এমসিকিউ সমাধান করি। চলো আমরা এমসিকিউ সমাধান করে ফেলি যে এখানে আমাদের কি কি এমসিকিউ আছে। এসো এমসিকিউ সমাধান করি। এমসিকিউ সমাধানের ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে, প্রথম, উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংখ্যা কতটি? ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও যে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান কতটি। একটু দ্রুত অ্যান্সার করে দাও যে 1 নম্বরে অ্যান্সার কি হবে। আমি দেখি কে কে পারতেছে। সুস্মিতা দাস শিপ্রা, তারপর হচ্ছে সাথী, তারপর হচ্ছে আপন, তারপর হচ্ছে প্রিয়ন্তী, তারপর হচ্ছে বৃষ্টি, তারপর হচ্ছে সাবিনা, ইয়াসমিন, দিব্যজ্যোতি, তারপর হচ্ছে আবারও প্রিয়ন্তী, ফারিহা। আমার কিন্তু তোমাদের নাম অলরেডি মুখস্থ হয়ে গেছে যে কারা কারা আমাদের সাথে নিয়মিত ক্লাস করো। ওসমান গনি, মিথিলা, হাফিজা। ওকে 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 17টা। ওকে, তো চলো আমাদের পরবর্তী স্লাইডের এমসিকিউটা কি সেটা দেখি। এইটা সবাইকে উত্তর করতে হবে, তাইলেই বুঝতে পারবো যে তোমরা বুঝছো কিনা। উদ্ভিদের ম্যাক্রো খাদ্য উপাদান কোনটি? ম্যাক্রো খাদ্য উপাদান, একটু দ্রুত অ্যান্সার করে দাও যে উদ্ভিদের ম্যাক্রো খাদ্য উপাদান কোনটি? ম্যাক্রো খাদ্য উপাদান কোনটি? একটু দ্রুত অ্যান্সার করে দাও। দুই নম্বরে কি অ্যান্সার হবে একটু দেখি কারা কারা পারতেছো যে 2 নম্বরে অ্যান্সার কি হবে। উদ্ভিদের ম্যাক্রো খাদ্য উপাদান কোনটা? জিঙ্ক আছে, তারপর হচ্ছে পটাশিয়াম, কপার, ফ্লোরিন। তুমি একটু জাস্ট মনে রাখো যে ম্যাক্রো জানতে হলে তোমাকে আমি একটা ট্রিক্স পড়াইছিলাম যে MGK, ক্যাফে ফর নাইস সপস, সেখানে প্রথম শুরুর দিকেই MGK 2টা মৌলিক উপাদান। Mg হচ্ছে একটা ম্যাগনেসিয়াম আর হচ্ছে কে হচ্ছে পটাশিয়াম, তার মানে এখানে পটাশিয়াম আছে, তাহলে এটাই হচ্ছে আমার জন্য কি অ্যান্সার। তাহলে পটাশিয়াম হচ্ছে আমার জন্য অ্যান্সার। ওকে, যদি বলতো যে কোনটা মাইক্রো উপাদান তাইলে তোমার অ্যান্সার হইতো এই 3টা, ঠিক আছে, বা মাইক্রো উপাদান নয় তাইলেও কিন্তু অ্যান্সার হইতো পটাশিয়াম। ওকে, চলো এবার আসো বিভিন্ন পুষ্টি উপাদানের গুরুত্ব। এইটা কিন্তু এই জায়গাটা তোমাকে একটু ভালোভাবে পড়তে হবে।
একটা খুশির ব্যাপার হচ্ছে তোমরা অনেক ধৈর্যশীল। এতক্ষণের ক্লাসে যতজন নিয়ে আমি শুরু করছিলাম কেউ ক্লাস থেকে বের হয় নাই, সবাই এখনও ক্লাসে আছে। আমি বেশি সময় নিব না, যদিও আমি অলরেডি হচ্ছে অনেকটা দুর্বল হয়ে পড়েছি, শারীরিক অসুস্থতা, মাথা ব্যথা, জ্বর আছে অনেকটা শরীরে। অল্প সময় নেব, তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখবে। দেখো, যে সকল পুষ্টি উপাদান নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই সকল পুষ্টি উপাদান একটা উদ্ভিদের দেহে কীভাবে কাজ করে এবং সেটা ঘাটতি হলে কোন কোন রোগ হয় সেইটা কিন্তু আমার এই স্লাইডে সুন্দরভাবে হচ্ছে সাজানো আছে। তোমরা অবশ্যই এটা স্ক্রিনশটও দিবে, আমি দেখাই দিচ্ছি কোন কোন জায়গা পড়বা। দেখো, নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। তার মানে এই কথাটা থেকে দুইটা কথা আমরা শিখতে পারি, দুইটা কথা শেখা যায়। কথা নাম্বার 1, যে নাইট্রোজেনের কাজ কি? নাইট্রোজেনের কাজ হচ্ছে ক্লোরোফিল সৃষ্টিতে সহায়তা করা বা মানে সাহায্য করা, ক্লোরোফিল সৃষ্টিতে সাহায্য করা, ঠিক আছে? ক্লোরোফিল সৃষ্টিতে সাহায্য করা। এখন এই একটা কথা থেকে দুইটা এমসিকিউ পড়া সব সম্ভব কিনা দেখো, যে নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। যদি প্রশ্ন এমন হয় যে নিচের কোন উপাদান ক্লোরোফিল সৃষ্টিতে সাহায্য করে, তাইলেও কিন্তু অ্যান্সার হবে নাইট্রোজেন। তাহলে তুমি দুইভাবে নোট করবা, একটা হচ্ছে নাইট্রোজেন উদ্ভিদের ক্লোরোফিল সৃষ্টিতে সাহায্য করে, 2 নাম্বার নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ঠিক আছে, এই দুইটা কথা তুমি লিখে রাখবা। যখন ক্লোরোফিল অভাব হবে তখন পাতা কিছুটা হলুদ বর্ণ হয়ে যাবে, পাতার রংটা, কারণ পাতায় যদি ক্লোরোফিল থাকে তাহলে হচ্ছে উদ্ভিদটা সবুজ হয়। ক্লোরোফিল ঘাটতি আছে, তার মানে হচ্ছে এই উদ্ভিদের রংটা, পাতার রংটা সবুজ না হয়ে কেমন রং ধারণ করবে? হলুদ বা পিত রঙের হয়ে যাবে। এই হলুদ হয়ে যাওয়ার মানে প্রক্রিয়াটাকে বলা হয় ক্লোরোসিস রোগ। তাহলে কতগুলো এমসিকিউ এখান থেকে তোমার পড়তে মানে আসতে পারে। প্রথম কথা, নাইট্রোজেনের কাজ কি? নাইট্রোজেনের কাজ হচ্ছে ক্লোরোফিল এর গঠনে বা সৃষ্টিতে সহায়তা করা। ঘাটতিতে কি হয়? ঘাটতিতে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। যদি বিঘ্ন ঘটে তখন কি হবে? তখন ক্লোরোফিল না থাকলে পাতার রংটা সবুজ না হয়ে হলুদ ভাব ধারণ করবে, পিত রঙের ধারণ করবে, তার মানে হলুদ ভাব হয়ে যাবে। এই হলুদ ভাব হয়ে যাওয়াটাকে কি বলা হয় বা কোন রোগ বলা হয়? রোগটার নাম হচ্ছে ক্লোরোসিস। এবং প্রশ্ন এভাবেও আসতে পারে যে ক্লোরোসিস রোগটা কিসের ঘাটতির জন্য, উদ্ভিদ দেহে কোন মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতির জন্য ক্লোরোসিস রোগ হয়? তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে নাইট্রোজেন। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে নাইট্রোজেন। সবাই এই পয়েন্টগুলো নোট করে ফেলো। জীববিজ্ঞান বইয়ে সুন্দর করে দেয়া আছে, এই জন্য আমি তোমাকে বললাম যে তোমরা একটু হচ্ছে গিয়া এই পয়েন্টগুলো দেখবা। তোমাদের হয়তো বা ডাইজেস্টে অনেক সময় এগুলো নাও দেওয়া থাকতে পারে, কিন্তু এই পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, তোমরা দেখো এইটা নোট করা হয়েছে কিনা আমাকে বলো। এই লাইনটার ভিতর কিন্তু অনেকটা প্রশ্ন আছে, তোমরা একটু আমাকে জানাই দাও যে এই লাইনটা নোট করা হলো কিনা তোমাদের। এই লাইনটা হচ্ছে একটু আমাকে জানাই দাও যে নোট করা হলো কিনা। ওকে, চলো পরবর্তী যেটা আছে, শস্যের পরিপক্কতা ও গুণগত মান ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ। ফসফরাস অপরিহার্য। ফসফরাসের অভাবে পাতার রং হয় বেগুনি। এই জায়গাটা তোমাকে দাগায় পড়তে হবে যে কোন মাইক্রোনিউট্রিয়েন্ট বা কোন গুরুত্বপূর্ণ উপাদানের ঘাটতির জন্য গাছের পাতার রং বেগুনি রং ধারণ করে। তাহলে গাছের পাতার রং বেগুনি হয় কেন? গাছের পাতার রং বেগুনি হয় কারণ হচ্ছে ফসফরাসের ঘাটতির জন্য, ফসফরাসের অভাবের জন্য। এবং এই গাছের রং যখন ফসফরাসের অভাব দেখা দিবে, এক তো রং হবে বেগুনি এবং গাছের পাতা, ফুল ইত্যাদি ঝরে পড়বে। গাছের পাতা, ফুল ইত্যাদি ঝরে পড়বে। দুইটা জায়গা তোমরা হচ্ছে পড়বা এখান থেকে। একটা হচ্ছে ফসফরাসের অভাবে গাছের পাতার রং কেমন হয়? বেগুনি। গাছের পাতা ও ফুল ঝরে পড়ে কোনটির অভাবে? তাহলে অ্যান্সার হবে ফসফরাস। ঠিক আছে, তোমরা একটু দাগাই নাও। বৃষ্টিধার কোনটা বোঝো না ভাই, আমাকে একটু বলো। আমি আবারও উপরেরটা একটু আলোচনা করে দিই। নাইট্রোজেন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ম্যাক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ মুখ্য পুষ্টি, যেটা উদ্ভিদের শরীরে অনেক বেশি প্রয়োজন হয়, অত্যাবশ্যকীয়। এই পুষ্টিটা কি করে?
ক্লোরোফিল উৎপাদনে সহায়তা করে। ক্লোরোফিল উৎপাদনে সহায়তা করে। ক্লোরোফিল যখন কম উৎপাদন হবে, কার কার অভাবে হবে? নাইট্রোজেনের অভাবে হবে। অর্থাৎ নাইট্রোজেন সে ক্লোরোফিল সৃষ্টিতে সহায়তা করে। যদি নাইট্রোজেনের ঘাটতি দেখা যায় তাহলে ক্লোরোফিল সৃষ্টি কম হবে। যখন ক্লোরোফিল সৃষ্টি কম হবে তখন পাতার রংটা হলুদ ভাব ধারণ করবে, হলুদ, অনেকটা হলুদ ভাব ধারণ করবে। পাতা যখন এই হলুদ ভাব ধারণ করে তার মানে তার পুষ্টির ঘাটতি আছে। এই পুষ্টির ঘাটতি থাকা কি একটা রোগ না? এই রোগটার নাম হচ্ছে ক্লোরোসিস। এই রোগটার নাম কি? ক্লোরোসিস। বুঝতে পারছো? ওকে, তাহলে ওইটা ছিল ওই রকম কথা। 2 নাম্বারটা হচ্ছে শস্যের পরিপক্কতা। একটা পরিপক্ক শস্য এবং তার গুণগত মান তার যেভাবে হওয়া উচিত, একেবারে সুন্দর পরিপুষ্ট, সেইটার জন্য ফসফরাস অনেক গুরুত্বপূর্ণ। যখন ফসফরাসের অভাব দেখা যায় তখন গাছের পাতার রং হয় কিছুটা বেগুনি রঙের। এই বেগুনি রঙের হয় এবং গাছের পাতা ঝরে পড়ে, ফুল ঝরে পড়ে। এটাই হচ্ছে কথা। ওকে, 3 নাম্বার দেখো, ম্যাগনেসিয়াম ও লৌহের অভাবে পাতা ফ্যাকাশে রঙের ধারণ করে। অর্থাৎ অনেক সময় দেখবা যে অনেকগুলা গাছের পাতা একেবারে ফ্যাকাশে, মনে হয় পুড়ে গেছে, এরকম অবস্থা তৈরি হয়। এইটা হয় লৌহ আর ম্যাগনেসিয়ামের অভাবে। এরপরে সালফারের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়। ঠিক আছে, এইখানে একটা কথা লেখা নাই, তোমরা একটু নোট করে নাও। সালফারের অভাবে গাছের পরিপক্কতা বিলম্ব হয়। এবং আরেকটা জিনিস যা হয়, সালফারের আরও কিছু কাজ আছে। যেমন একটা উদ্ভিদের শরীরে পানির ব্যালেন্স, মানে হচ্ছে পানির যে ভারসাম্য আছে সেটাকে ব্যালেন্স করা। তারপর হচ্ছে পিএইচ মানটাকে ধরে রাখা পাতার ভিতরে। তারপর হচ্ছে ভিটামিন তৈরি করা। এগুলো হচ্ছে সালফারের কাজ। এই সালফার যখন ঘাটতি দেখা দেবে, ঠিক আছে, এই সালফার ঘাটতি দেখা দিলে, তোমরা একটু নোট করে রাখো, এখানে লেখা নাই। সালফার ঘাটতি দেখা দিলে একটা উদ্ভিদের পাতা হালকা সবুজ হয়। একেবারে গাঢ় সবুজ হওয়ার কথা ছিল, গাঢ় সবুজ হয় না। কেমন হয়? হালকা সবুজ। আমরা অল্প সময়ের ভিতরে শেষ করে দিব, আমরা অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। যারা বোঝো নাই আবারও শেষের দিকে আমি জিজ্ঞেস করবো, বইলো বুঝাই দিব। সালফারের অভাবে, সালফার হচ্ছে কিভাবে সহায়তা করে? সালফার সহায়তা করে হচ্ছে তোমার পানির ব্যালেন্স, তারপর হচ্ছে পিএইচ মানের ব্যালেন্স, ভিটামিন তৈরি ইত্যাদিভাবে একটা উদ্ভিদকে সালফার সহায়তা করে। সালফারের যদি তোমার ঘাটতি দেখা দেয় তখন উদ্ভিদের পাতার রং হয় হালকা সবুজ, যেটাকে ডাইব্যাক রোগ বলে। 2টা রোগের নাম উল্লেখ আছে। একটা হচ্ছে তোমার ক্লোরোসিস, একটা ছিল কি? ক্লোরোসিস। এইটা নাইট্রোজেনের অভাবে হয়। আর একটা হচ্ছে ডাইব্যাক, এইটা হয় হচ্ছে সালফারের অভাবে। সালফারের অভাবে তোমরা দ্রুত একটু নোট করো। সালফারের ঘাটতি দেখা দিলে হচ্ছে হালকা সবুজ ভাব দেখা দিবে, যেটাকে ডাইব্যাক রোগ বলে। তোমরা একটু দ্রুত নোট করে ফেলো যে সেটাকে কি বলে? ডাইব্যাক রোগ বলে, ডাইব্যাক। এটাকে কি বলে? ডাইব্যাক রোগ বলে। একটু দ্রুত কমেন্ট করে দাও যে হচ্ছে সেটাকে কি বলে। সেটাকে বলে ডাইব্যাক রোগ। 2টা রোগের কথা বলছি, একটা হচ্ছে তোমার ক্লোরোসিস, সেটা হয় নাইট্রোজেনের অভাবে। আর একটা হচ্ছে ডাইব্যাক, সেটা হয় কার অভাবে? ডাইব্যাকটা হয় সালফারের অভাবে। এরপর আসো, পটাশিয়ামের অভাব হলে পাতার শীর্ষ এবং কিনারা একেবারে শুরুর দিকে, একেবারে শুরুর দিকে এবং 2 সাইড থেকে হলুদ হয়, হলুদ হয়। ঠিক আছে, এবং ক্ষতস্থান বা মৃত অঞ্চল তৈরি হয়। প্রশ্ন আসবে যে কোনটির অভাবে? পটাশিয়ামের অভাবে কি হয়? পটাশিয়ামের অভাবে কি হয়? শীর্ষ ও কিনারা হলুদ রং হয় এবং মৃত অঞ্চল তৈরি হয়। পাতার ভিতরে মৃত্যু অঞ্চল, মৃত্যু অঞ্চল কি? দেখবা এইরকম একটা সুন্দর পাতা আছে, এই পাতাটার এইখান থেকে একেবারে ক্ষত, পুড়ে গেছে মনে হচ্ছে, একেবারে শেষ হয়ে গেল, ক্ষত স্থান বা মৃত্যু, মারা গেছে। ওই অঞ্চলে কোনো রাসায়নিক কার্যক্রম, পিগমেন্ট বা কোনো কিছু নাই, একেবারে ধোঁয়াশা রং ধারণ করেছে, বাকিটা হচ্ছে তোমার সবুজ আছে। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে পটাশিয়ামের অভাব দেখা দিলে হয়। এটা শীর্ষও হতে পারে অথবা 2টা পাশে, 2টা সাইডেও হতে পারে। ঠিক আছে, 2টা সাইড থেকে দেখবা যে হচ্ছে একেবারে পুড়ে গেছে, মৃত্যু অঞ্চল তৈরি হয়ে গেছে, সেখানে কোনো সবুজ ভাব নেই, কোনো রাসায়নিক কার্যক্রম নাই, এরকম যদি দেখা দেয়। ঠিক আছে,
ওকে, এরপর দেখো বোরনের অভাবে মূলের বৃদ্ধি। একটা উদ্ভিদের যে মূলের বৃদ্ধি সেই ক্ষেত্রে সহায়তা করে কে? বোরন। বোরন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করে। উদ্ভিদ যদি হচ্ছে বোরনের অভাব দেখা দেয় তাহলে মূলের বৃদ্ধি কমে যায়, শাখার শীর্ষ মরে যায়, তারপর হচ্ছে ফুলের কুঁড়ি জন্ম ব্যাহত হয়, অর্থাৎ ফুলের কুঁড়িটা ঠিকভাবে জন্মায় না। তোমরা একটু এই জায়গাটাকে স্ক্রিনশট দাও, বাসায় একটু নোট করে নিও, আমাকে স্ক্রিনশট দিয়ে বলো যে স্ক্রিনশট ডান। আমরা এখনই ক্লাসটা হচ্ছে এমসিকিউগুলো দেখে শেষ করে ফেলবো। আমার শারীরিক অবস্থার কিছুটা অবনতি, অনেকক্ষণ কথা বলেছি, হয়তো বা বেশিক্ষণ আর থাকতে পারতেছি না। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে আমাকে জানাও যে হচ্ছে তোমাদের স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে, তারপর হচ্ছে বাসায় একটু দেখে নিও। প্রয়োজনে আমি এই স্লাইডটা আবারও একদিন আলোচনা করে দেব। আমার একটা ব্যাপার আছে, আমি সব কাজ আমার লাইফের সব কাজগুলোকে পারফেক্ট করার ট্রাই করি। আজকে এই অসুস্থতার কারণে হয়তো বা অনেকটা পারফেক্টলি ক্লাসটাকে নিতে বা হচ্ছে উপভোগ্য করতে পারিনি, দুঃখিত। আমি ইনশাল্লাহ প্রয়োজনে এই স্লাইডটা আবারও পড়াই দেবো। তোমরা যেই জায়গাগুলো বোঝোনি আমাকে একটু জানাই দিবা, আমি আবারও দেখাই দেবো, সমস্যা নাই। আর এইটাকে একটু স্ক্রিনশট দাও সবাই, আমি একটু দূরে সরে যাই, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে আমাকে ডান লেখো। ভাইয়া লেকচার কীভাবে? ওকে ওকে ওকে, লেকচারটা আমি বলে দিচ্ছি। চলো, এটা যদি তোমাদের ডান হয়ে যায় তাহলে হচ্ছে আমরা দেখি যে আমাদের এমসিকিউ কী কী আছে। এমসিকিউগুলো একটু দেখি, চলো এসো এমসিকিউ সমাধান করি। একটু আগে যেটা পড়ছিলাম, দেখো গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোনটির অভাবে? তোমরা একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করার ট্রাই করো যে গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোনটার অভাবে? গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোনটির অভাবে? একটু দ্রুত অ্যান্সার করে দাও। একের সবার আগে অ্যান্সার করেছে আফসানা ইসলাম, বলেছে খ হবে, খ ফসফরাস। ফসফরাসের অভাবে হচ্ছে গাছের পাতা বেগুনি রং ধারণ করে, ঠিক আছে। ওকে, সবাই বলতেছে ফসফরাস। তোমরা এটার অভাবে যেটা হয় সেটাও পড়বা, আর কোনটা থাকলে উপকারিতা কি বা প্রয়োজনীয়তা কি সেটাও একটু দেখে নিবা, ঠিক আছে। তাহলে হচ্ছে এখান থেকে পড়াটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে হচ্ছে একের অ্যান্সারটা সবাই পারতেছে, দুইয়ের অ্যান্সারটা দেখি। দুই নাম্বারটা কি আছে দেখো, দুই নাম্বারটা আছে হচ্ছে যে উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? হলদে হয়ে যায় কিসের অভাবে? ঠিক আছে, হলদে হয়ে যায় কিসের অভাবে এটি একটু দেখো। আর এর সাথে দুইটা অ্যান্সার করো যে ক্লোরোসিস হয় কিসের অভাবে? ক্লোরোসিস হয় কিসের অভাবে? ডাইব্যাক রোগ হয় কিসের অভাবে? এই দুইটা একটু পড়ো, দুইটা অ্যান্সার করো, এই দুইটা একটু অ্যান্সার করো দ্রুত। ওকে, সবাই অ্যান্সার করতে পারতেছো। এবার হচ্ছে তোমাদের বৃষ্টিধার ওর কথা হচ্ছে যে তোমরা কিভাবে হচ্ছে টপিকগুলোকে পড়ে শেষ করবা, ঠিক আছে। আমি তোমাদের ফার্স্টলি হচ্ছে বলবো তোমরা লেকচার ডাইজেস্ট ফলো করার সাথে সাথে নবম দশম শ্রেণীর বইটাকে ফলো করো। নবম দশম শ্রেণীর বইয়ের ভিতরে যেই সকল অধ্যায় আছে সেই অধ্যায়গুলো হচ্ছে তোমাদের ওই বেসটি কিন্তু তোমাদের প্রশ্ন ধরে। তো কিভাবে শেষ করবা, আমি একটা কথা বলি, তোমার এই যে আমাদের লেকচার ডাইজেস্টটায় মোট 20টা টপিক আছে, 20টা টপিক থেকে আমরা অলরেডি 6টা টপিক পড়া ফেস করেছি, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে। তো তোমাকে যেটা করতে হবে, খেয়াল করো, যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা টপিককে আগে
সে মানে একেবারে ধরতে হবে, ধরে ধরো একেবারে আমাদের প্রথম যে টপিকটা আছে 1 নম্বরে পদার্থের গঠন, অবস্থা পরিবর্তন, পরমাণু, পর্যায় সারণী। এই পর্যায় সারণী, পদার্থের গঠন, এইগুলাকে হচ্ছে তোমার যে লেকচার ডাইজেস্টটা আছে সেখান থেকে তুমি শেষ করবা একবার পড়া, যে সেখানে কি কি তথ্য দেয়া আছে। এবং তথ্য দেখতে গিয়ে পড়তে গিয়া ধরো একটা কথা তোমার কাছে একটু ডাউট লাগছে যে তত্ত্ব মানে কি, অণু মানে কি, পরমাণু মানে কি, ঠিক আছে, তখন তুমি ওইটাকে গুগলে সার্চ করবা বা হচ্ছে নবম দশম শ্রেণীর বই হেল্প নিয়ে একেবারে অধ্যায়ের যেই বেসিক কথাবার্তাগুলো আছে সবটা শেষ করবা। প্রথমত কাজ এইটা শেষ করার পরে তোমার একটা সাথে কিন্তু তোমাকে মাস্ট বি নোট করতে হবে, কারণ তোমার কাছে পসিবল না বা পরীক্ষার আগ মুহূর্তে একেবারে এই বইটা সব শেষ করা। নোটটা থাকলে তোমার জন্য অনেকটা হেল্পফুল হবে। তো নোট করার পরে তুমি দেখবা যে এই অধ্যায়ের পিছনে এমসিকিউগুলো তুমি পারো কিনা, এমসিকিউগুলোকে সুন্দরভাবে পড়বা, এমসিকিউগুলোকে সুন্দরভাবে দেখবা। দেখার পরে যেই টপিকগুলো হচ্ছে একটু কঠিন বা দেখতেছো পারতেছো না, সেইটাকে কিভাবে পারা যায় সেই জন্য তুমি বাসায় একটু ট্রাই করবা, গুগল থেকে হেল্প নেওয়া, কেউ থাকলে বাসায় মানে হচ্ছে সিনিয়ররা তাদের কাছে হেল্প নেওয়া। এবং একান্তই যদি না পারো সেক্ষেত্রে হচ্ছে তুমি আমাকে মেসেজ করতে পারো যে ভাইয়া হচ্ছে এটার এমসিকিউটা আমাকে একটু বুঝিয়ে দেন, আমি অবশ্যই মাস্ট বি দেবো, ঠিক আছে। এইভাবে হচ্ছে তোমাকে 20টা লেকচারকে সুন্দরভাবে শেষ করতে হবে। 20টা লেকচারের বাইরেও কিছু কথাবার্তা থেকে প্রশ্ন আসে তোমাদের ক্ষেত্রে, ঠিক আছে, সেইগুলো হচ্ছে আমি তোমাদের এই ক্লাসে পড়াই দেবো। যেমন আজকের এই লেকচারটা টোটালি উপরের অঞ্চলটা তোমাদের ডাইজেস্টে অনেক জায়গাতে নাই, সেক্ষেত্রে কিন্তু অনেকটা চলে আসছে। যেগুলো এরকম আছে সেগুলো আমি শেষ করে দেবো, সমস্যা নাই। তোমার অবশ্যই নোটটা থাকা লাগবে, আর হচ্ছে লেকচারটা পড়ার সাথে সাথে এমসিকিউ সলভ করে ল্যাকিংগুলো বের করতে হবে যে কোন কোন জায়গায় প্রবলেম আছে। যখন ল্যাকিংগুলো সারা শেষ, বইয়ের লেকচারগুলো শেষ, তখন তুমি মডেল টেস্ট দেওয়া শুরু করবে। মডেল টেস্টগুলো দিতে 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 একেবারে ভুলগুলো সারতে 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 যখন হচ্ছে কি তোমার পারফেক্টলি মনে হবে যে না এইটা থেকে আমি সম্পূর্ণ পারি, তখন হচ্ছে তোমার পড়া শেষ হবে, ঠিক আছে। এইভাবে করে পড়তে থাকো। আর একটা জিনিস ফলো করতে পারো অধ্যায়টা নির্বাচন করার ক্ষেত্রে, যে তুমি কোন অধ্যায়টাকে বেশি প্রায়োরিটি দেবা, সেইটা নির্বাচন করার ক্ষেত্রে তুমি যেটা হচ্ছে দেখতে পারো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করতে পারো, যে কোন কোন সালে এখান থেকে প্রশ্ন আসছে, রিসেন্ট টাইমের এখানে প্রশ্ন আসার পসিবিলিটিটা কেমন ছিল, ঠিক আছে। এইগুলো একটু নির্বাচন করে নিজে একটা ছোট্ট রোডম্যাপ তৈরি করতে পারো, যেখানে হচ্ছে তোমার 3 স্টার 2 স্টার মার্ক করা থাকবে যে কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট, কোনগুলো কম ইম্পর্ট্যান্ট। এবং আমি তোমাকে অবশ্যই সাজেশন দিব যে তুমি আগে কিন্তু 3 স্টার মার্ক করে যেগুলোকে বের করেছো সেগুলোকে পড়বা। তোমরা আজকে আপাতত ট্রাই করো যে 3 স্টার মার্কগুলোকে তোমরা বের করতে পারো কিনা, কোন কোন টপিক। যদি না পারো পরবর্তী ক্লাসে আমি তোমাদের বলে দিব, তখন তোমরা মিলাই নিবা যে তোমাদের 3 স্টার মার্ক কলাগুলো ঠিক আছে কিনা। এবং যেই টপিকগুলো আজকে সহ 6টা লেকচার তোমাদের পড়ানো হয়েছে, এই 6টা লেকচার তোমরা সুন্দরভাবে বোঝো। আজকের ক্লাসটা জানি না কতটুকু সুন্দরভাবে এফেক্টিভলি হচ্ছে তোমাদের পড়াইতে পারছি। তোমরা আমার জন্য অবশ্যই দোয়া করবা যেন সুস্থ থেকে সুস্থ হয়ে তোমাদের সাথে আবারও যুক্ত হতে পারি ভালোভাবে। তোমরা একটু দোয়া করবে এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দরভাবে তোমার প্রিপারেশনটা গুছাও। এক্সামটা আনুমানিক কবে হতে পারে এটা এখনও সরাসরি বলা যাচ্ছে না, তবে হচ্ছে ফেব্রুয়ারির শেষের দিকে অথবা এপ্রিল মেতে হতে পারে, ঠিক আছে। তবে ফেব্রুয়ারির শেষের দিকে যেহেতু বা শুরুর দিকে হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেক্ষেত্রে হচ্ছে তোমাকে ওইভাবেই কিন্তু প্রিপারেশনটাকে গুছাতে হবে। একটা কথা বলে দেই, তোমার মাস্ট বি পরীক্ষার আগে তোমার প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা টপিককে একবার সুন্দরভাবে পড়ে 2বার রিভিশনে যেতে হবে। যদি তুমি পারো তাহলে তুমি চান্স পাবে। একবার পড়া, 2বার রিভিশন, মোট 3বার টাচ করতে হবে। ওকে, তোমাদের জন্য অনেক দোয়া, বাসার মা বাবার জন্য দোয়া রইল, তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।